মধ্যরাতের চাঁদ। লেখনীতে মুস্তারিন মুশাররাত। পর্ব ৪১। প্রীতির মাথার মধ্যে বলের মতো ধপ পাড়ছে কয়েকটা কথা। ভাবছে বারংবার, প্রত্যাশা ওনাদের নিজের মেয়ে নয়? তাহলে প্রত্যাশার আসল পরিচয়? আর এটা কি সবাই জানে? নীরব? নীরবের পরিবার? বৃদ্ধা মহিলার গলা স্পষ্ট শোনে প্রীতি। অধরা অবশ্য তখনই মহিলাকে থামিয়ে দিয়ে রাগঢাক করেন। এতে সুস্তুর প্রীতির সন্দেহ তীব্র হয়। তার মানে এই চরম সত্যিটা আসলে সকলে জানে না। আঙুলের খাজে আঙুল গুজে দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ করে প্রীতি একমনে ভাবতে থাকে, যদি সত্যিই নীরবের ফ্যামিলি না জেনে থাকে, তাহলে জানার পর রিয়াকশন কেমন হবে? এতবড় একটা বিষয় আড়াল করে বিয়ে দেয়া মানে তো ঠকানো। বিশেষ করে শাশুড়িমা সম্বন্ধে একটু হলেও জানে প্রীতি। ঠকানোর দায়ে শাশুড়িমা কি কোনো স্টেপই নিবে না? চাল চুলোহীন, না জানি কোনো নিচু পরিবার, নিচু মানুষের রক্ত। এমন একটা মেয়েকে আদরের ছোট ছেলের বউ হিসেবে কসমিনকালেও নিহারিকা মানতে চাইবেন না। এটা ভাবতেই প্রীতির মনে পৈশাচিক আনন্দ অনুভব হয়। ওদিকে বিদায় মুহূর্ত ঘনিয়ে এসেছে। প্রীতি ঠোঁট চেপে ভাবতে থাকে কি করবে। এক্ষুনি সবাইকে জানিয়ে দিবে? নিজের মাথায় অদৃশ্য হাতে চাটি মারে প্রীতি। নিজেকে আশ্বস্ত করে ভাবল, রিল্যাক্স প্রীতি, রিল্যাক্স। সবুরে মেওয়া ফলে। এত অধৈর্য হলে চলে? এটাই সুবর্ণ সুযোগ। আগে শাশুড়ি মায়ের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে। ওনার কাছে বিশ্বাসযোগ্য হতে হবে। তারপর সময় সুযোগ মতো যা করার করতে হবে। আর প্রত্যাশা? তোমার মতো একটা থার্ড ক্লাস মেয়ের জন্য নীরব আমাকে চড় মেরেছে না? তখন খুব উপভোগ করেছিলে বুঝি? সবকিছু সুদে আসলে ফিরিয়ে দেয়া হবে। চারদিকের হাসি আনন্দ ক্ষীণ হয়ে ভারী হয়ে উঠেছে পরিবেশ। শফিক সাহেব ধীর পায়ে এগিয়ে এসে প্রত্যাশার হাত ধরে নীরবের হাতে তুলে দিলেন। কণ্ঠ ভেজা হলেও দৃঢ়ভাবে বললেন, মেয়েটা আমার একটু বেশিই অবুঝ বাবা। তোমার হাতে তুলে দিলাম। ওকে ভালো রাখার দায়িত্ব তোমার। যত সমস্যা দুঃখকষ্টই আসুক, মেয়েটাকে যেন কখনো একা মনে না হয়। সবসময় পাশে থেকো উ। নীরব মাথাটা কিঞ্চিত নুইয়ে নম্রস্বরে আশ্বস্ত করতে উত্তর দিল, আপনি নিশ্চিন্ত থাকুন বাবা। প্রত্যাশাকে নিয়ে কোনো টেনশন করবেন না। আমি আমার সর্বোচ্চ দিয়ে সর্বদা চেষ্টা করব ওকে ভালো রাখার উ। তোমার উপর আমার বিশ্বাস ভরসা আছে বাবা। তবু অবুঝ মেয়েটাকে নিয়ে একটু বাড়তি চিন্তা হয় গিয়ে। প্রত্যাশার ভীষণ কান্না পাচ্ছে। এতক্ষণের আটকে রাখা কান্না বাঁধ ভাঙার জোগাড় হল। আর হতেই প্রত্যাশা আর সামলাতে পারল না। বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল। শফিক সাহেবের চোখ ভিজে উঠল। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কাঁদে না মা আমার। কান্না করলে মাথা ধরবে। তারপর তোমার আম্মুর আমার বেশি খারাপ লাগবে যে কি। প্রত্যাশার কানে কোনো কথাই ঢুকছে না। মনে হচ্ছে সব বুঝি পর করে চলে যাচ্ছে। হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে কষ্টে। বাবার কাছে যত আবদার আহ্লাদ ছিল তা বুঝি আর আগের মতো রাখা হবে না। বিয়ের শব্দটাই মেয়েদেরকে কেমন বাবার বাড়ি থেকে পর করে দেয়। প্রত্যাশা বাবার পিঠের পাঞ্জাবি খামচে ধরে বুকে মুখ গুজে শব্দ করে কাঁদতে কাঁদতে বলে উঠল, আব্বু আমি কোথাও যাব না গি। নীরব ভেবাচ্চাকা খেল। সব তো ঠিকঠাকই ছিল। হঠাৎ বিদায়ের সময় কি হল? বন্ধু বান্ধব কলিগরা ভাববে বউ মনে হয় বিয়েতে রাজি ছিল না। না হলে এতমরা কান্না কেউ করে? আবার হেঁচকি তুলে ডিরেক্ট বলে, আব্বু আমি কোথাও যাব না। নীলার পাশে দাঁড়িয়ে নিভান ফিসফিসিয়ে বলল, আরে তোমার বোনকে একটু বোঝাও। আমার বেচারা ছোট ভাইটার ফেস দেখে বোঝা যাচ্ছে সে টেনশনে পড়েছে। যে সে টেনশন নয়, মহা টেনশনে ঘি। নীলা ঝাড়ি মেরে বলল, বাদ দাও তো। ওর ধমু। চোখের পানিতে শফিক সাহেবের পাঞ্জাবি ভিজিয়ে ফেল প্রত্যাশা। মাহবুব সাহেব এগিয়ে এসে বললেন, প্রত্যাশা মা কাঁদে না। তুমি যদি এভাবে কাঁদো তোমার বাবা মায়ের বেশি খারাপ লাগবে। তাদের কথা একবার ভাবো। আর মা তোমার যখন মন চায় তুমি বাবা মায়ের কাছে আসবে যাবে। নীরব নিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তাছাড়া দূরত্বও তো বেশি নয়। এতে মন খারাপ করার কিছু নেই মা। নীলাশা আছে, দুই বোন একসাথে মিলেমিশে থাকবে। তুমি তো হেসে হেসে যাবে, যা দেখে তোমার বাবা মায়ের ভালো লাগবে গি। অধরা কাঁদতে কাঁদতে অসুস্থ প্রায়। অবুঝ সরল বাচ্চা মেয়েটাকে শ্বশুর বাড়ি পাঠাতে একটু বেশিই কষ্ট হচ্ছে। অধরাকে সামনে আনতেই কান্নায় ভেঙে পড়ল। মামে জড়িয়ে ধরে সে কি কান্না। বড় মামা ধমকিয়ে উঠলেন,
থাম তোরা। ওদিকে যাওয়ার জন্য তাড়া দিচ্ছে। আর এত কান্নাকাটির কি আছে? কালকেই তো আবার ফিরনি আসবে গি। মামি এসে প্রত্যাশাকে ছাড়িয়ে বললেন, আচ্ছা এবার থামো। আর দেরি করো না। মুরুব্বিরা তাড়া দিচ্ছেন গু। বাড়ির খানিকটা আগ থেকে রাস্তার দুইধার সজ্জিত করা। দুপাশে রঙিন আলো, ফুলের সাজ, টিপটপ পরিবেশ। টিপটপ বাতিগুলো সাজানো স্বপ্নের মতো ঝলমল করছে। মেইন ফটক রাজকীয়ভাবে সাজানো। মেইন গেট পেরিয়ে গাড়ি নীরবদের আলোকসজ্জিত বাড়ির ঠিক সামনে থামল। গাড়িতে নীরব একটাও কথা বলেনি প্রত্যাশার সাথে। প্রত্যাশা এখনও নাক টেনে যাচ্ছে। নীরব পকেট থেকে টিস্যু বের করে বাড়িয়ে দিল। না তাকিয়ে বলল, গাড়ি ঘোরাতে বলবো? মমানে? তোমাকে রেখে আসি। তুমি তো আর নিজ ইচ্ছায় আসতে চাওনি। জোর করে তুলে দেয়া হয়েছে। তাই ভাবছি রেখে আসি গু। প্রত্যাশা ভ্রু কুঁচকে তাকাল। বিটবিট করল, শ্বশুর বাড়িতে আবার নিজ ইচ্ছায় কেউ আসে নাকি? নীরব ভ্রুকুটি করে শুধাল, কি বলো, রেখে আসব? প্রত্যাশা ঠোঁট ফুলিয়ে বলল, আপনার তো আর বাবা মাকে ছেড়ে আসতে হয়নি। তাই আপনি আমাদের মেয়েদের কষ্টটা বুঝবেন না। এটা শুধু মেয়েরাই জানে। হু গো। বাড়িতে বড়রা ছিলেন। ছোটরাও দৌড়ে গিয়ে জড় হয়। ড্রাইভার গাড়ির গেট খুলে দিতেই নীরব নামতে নেয়। শর্মিলা এগিয়ে আসতে আসতে বললেন, এই নীরব একটু বস। একসাথে নামতে হবে। দাঁড়া, ভাবি আসছে, মিষ্টি মুখ করাতে হবে আগে কি। নীরব বিরক্ত স্বরে বলল, এত রিচুয়াল গু। শর্মিলা একগাল হেসে বললেন, তুই বিরক্ত হোস জন্য তো অনেক রিচুয়ালই বাদ দেয়া হয়েছে। এটুকু কোনো ব্যাপার না গি। নিহারিকা এগিয়ে আসলেন। কাটা চামচে এক টুকরো মিষ্টি তুলে ছেলের সামনে ধরলেন। হা কর বাবাউ। নীরব মুখে নিতেই পরপর প্রত্যাশার দিকে মিষ্টি বাড়িয়ে বললেন, প্রত্যাশা নাও। প্রত্যাশা অল্প করে একটু নেয়। নিহারিকা আরেকটু স্বাদতেই প্রত্যাশা মাথা নাড়িয়ে না বোঝায়। নিহারিকা প্রত্যাশার হাতে সালামি দিয়ে নরম গলায় বলল, প্রত্যাশা মা, এ বাড়িটা তোমারও বাড়ি। যেদিন থেকে আমার নীরবের বউ হয়েছ সেদিন থেকেই এ বাড়ির সম্মান তুমি। তোমার সাথে আমার ছেলের, আমার বাড়ির মানসম্মান জড়িয়ে আছে। নিজের সম্মান, বাড়ির সম্মান কিভাবে রক্ষা করে চলতে হয় আশা করি এতটুকু বোধবুদ্ধি নিয়ে চলবে। আমার দিন তো ফুরিয়ে আসছে, তোমরা সংসারটাকে যত্ন করে ভালোবাসা দিয়ে আগলে রাখবে। আশা করি সময়ের সাথে সাথে সব শিখে পড়ে যাবে। শুধু মন থেকে শেখার চেষ্টাটুকু রাখবে গু। এক সেকেন্ড থেমে ফের বললেন, শাশুড়ি শ্বশুর বলে কিছু নেই, আমরা সবাই তোমার আপনজন। তবে একটা কথা মনে রেখো, সংসার মানেই মানবিমান, টানাপোড়েন, এসব কিছু থাকবেই। সবকিছু বুদ্ধি আর ধৈর্য দিয়ে সামলাতে হয়। আল্লাহর কাছে দোয়া করি সুখে থেকো, আমার কলিজার টুকরো ছেলেকে সুখে রেখো। তোমাদের জীবন অনাবিল সুখ প্রশান্তিতে ভরপুর থাকুক। দৃষ্টি নুইয়ে প্রত্যাশা কলের পুতুলের মতন চুপচাপ সবটা শুনো। আরও দু-একজন মিষ্টি মুখ করানোর পর বরবু একসাথে ভেতরে ঢোকে। দুই পাশ থেকে ফুলের পাপড়ি ছিটিয়ে ওয়েলকাম জানানো হয়। চারিদিকে লোকজনের কোলাহলে প্রীতির বিরক্ত লাগছিল। ও রুমে যাচ্ছিল এমন সময় আবির সামনে এসে দাঁড়ায়। হাতে স্টেপ আর কাচি। ব্যস্ত স্বরে বলল, এই যে মেজো ভাবি, তোমাকেই খুঁজছি। প্রীতি কিছুটা অবাক স্বরে বলল, আমাকে? কিন্তু কেন? ছোট দাদানের রুমে চলো, একটু হেল্প লাগবে। এখনও বাসরঘর সাজানো কমপ্লিট হয়নি। এদিকে নতুন ভাবি ড্রয়িং রুমে বসে আছে। ছোট দাদান রাগ করছে, ভাবি ফ্রেশ হবে, দ্রুত রুম ছাড়তে বলছে আমাদের। তুমি একটু হাতে হাতে সাহায্য করবে? সেকেন্ডের মধ্যেই প্রীতির মেজাজের পারদ আকাশ ছুল। রাগে হিসিহিস করল। তবে বাইরে প্রকাশ না করে স্রেফ বলে দিল, আমার কাজ আছে, আমি পারব না গি। আবির নাছোড় বান্দার মতো বলে, আরে তোমারই তো দেবরের বাসরঘর, তোমারও তো একটা দায়িত্ব আছে। যাও, বেশি কিছু না, তুমি অনেক লম্বা আছো, শুধু অর্কিডগুলো দেয়ালে সেট করে দিবে গু। প্রীতি কাটকাট গলায় বলল, আমার মাথা ধরেছে, আই নিড রেস্ট। নীলাশাকে ডেকে নাও। নিহারিকা এদিক দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ থেমে গিয়ে গম্ভীর মুখে বললেন, নীলাশা এ বাড়ির বড়বউ। বয়সে তোমার ছোট হলেও সম্মানে বড়। আশা করি এরপর থেকে সেভাবে সম্মান দিয়ে কথা বলবে গি। শর্মিলা হাসি মুখে বলল, প্রীতি যাও না, নীলাশাও যাচ্ছে।
দেবরের বিয়েতে ভাবিরা এসব ব্যাপারে একটু কাজ করবে, এটাই স্বাভাবিক। প্রীতির ফর্সা মুখে অমাবস্যা নামল। উপায়ান্তর না পেয়ে অগত্যা গেল। শাওয়ার নিয়ে ভেজা চুলগুলো ব্যাগ ব্রাশ করতে করতে ব্যস্ত হয়ে নীরব ড্রয়িংরুম দিয়ে বাইরে যাচ্ছিল। প্রত্যাশা ড্রয়িংরুমে বসে, পাশে জয়নব আরাও আছেন। এতক্ষণ আত্মীয় স্বজন বুকে ঘিরে রেখেছিল। এবারে অবশ্য একটু ভিড় কমেছে। বুড়িটার কথায় প্রত্যাশা খুব বিরক্ত হচ্ছে। নীরবকে দেখে প্রত্যাশা তড়িঘড়ি ডেকে উঠল। নীরব! নীরব সাথে সাথেই ফিরে তাকিয়ে ভ্রু নাড়িয়ে ইশারায় প্রত্যুত্তর দেয়া। প্রত্যাশা উঠে দাঁড়াল, সাথে গায়ের গহনা শাড়ির শব্দ ঝনঝন করে উঠল। হাতের ফোনটা বাড়িয়ে বলল, আপনার ফোন? কেউ বোধহয় কল দিচ্ছে গু। নীরব ঠোঁটে হাসি টেনে বলল, ওহ, কথা বলেছ? ঘাট কাত করে হ্যাঁ সূচক প্রত্যুত্তর দেয় প্রত্যাশা। শফিক সাহেব খানিকক্ষণ আগে নীরবের নম্বরে কল দিয়েছিলেন। নীরব কথা বলে প্রত্যাশার কাছে দেয়। নীরব যেতেই পাশে বসা আবিরের নানু মুখ কালো করে বলে উঠলেন, এই মাইজা জানো না কিছু? স্বামীর নাম মুখে নেওয়া লাগে না। আমরা এতকাল সংসার করেছি, চুলে পাক ধরেছে, তাও কোনোদিন ভুলেও স্বামীর নাম মুখে আনি নাই। আর এইটুকু বাচ্চা মাইজা হইজা একদিনেই স্বামীরে নাম ধরে ডাকোগ। মান্ধাতার আমলের চিন্তাধারার মানুষ জয়নব আরা। বৃদ্ধার কথায় প্রত্যাশার বদনখানি বিরক্তিতে ঠাসা হল। বিটবিট করল, আরে বাস, এই তো একটু আগেই ফিসফিস করে নীরবের বাচ্চার মা হওয়ার ট্রিপস দিচ্ছিল। দ্রুত বাচ্চা নেয়ার পরামর্শ ফ্রিতে দিচ্ছিল। তখন আমাকে বাচ্চা মেয়েটি মনে হয়নি? এখন বরের নাম ধরে ডাকাতে ঠিকই বাচ্চা মেয়েটি মনে হল। উফ, যত্তসব! মুখে বলল প্রত্যাশা। ও খেয়াল ছিল না। দুঃখিত নানুগু। প্রীতির অসহ্য ঠেকছিল। ও রুম থেকে বেরোনোর ফাঁকফোকর খুঁজছিল। চালাকি করে অফিসিয়াল জরুরি কল এসেছে বলে বেরিয়ে আসে। জানালার সাদা পর্দা হালকা বাতাসে দুলছে। চাঁদের স্নিগ্ধ আলো জানালার ফাঁক গলে রুমে ঠিকরে পড়ছে। রুম জুড়ে তাজা ফুলের ঘ্রাণ মম করছে। বিছানার চারপাশ জুড়ে তাজা গোলাপ আর রজনীগন্ধার গন্ধ ছড়িয়ে। বেডের মাঝখানে লাল গোলাপের পাপড়ি দিয়ে লাভ আঁকা। দেয়ালে ঝুলছে অর্কিডের তোড়া। চতুর্দিকে রাখা সুগন্ধি ক্যান্ডেলগুলো রুমের সৌন্দর্য কুগুণ বাড়িয়ে দিয়েছে। প্রত্যাশা বেডের একপাশে চুপচাপ বসে। গায়ে গোলাপি রঙের সিল্কের সফট শাড়ি। ফ্যানের বাতাসে চুলগুলো এতক্ষণে শুকেছে প্রায়। শাওয়ার নিয়ে সবার সাথে অল্প কিছু খেয়েছে। তখন রুমে ঢুকতে আবির আর এক কাজিন নীরবের থেকে বাসর সাজানোর বকশিস 10,000 নিয়েছে। ঘড়িতে রাত 11:45 বাজে। ডিনার টেবিলে নীরবের সাথে দেখা হয়েছিল, এর মধ্যে আর দেখা সাক্ষাৎ হয়নি। উনি নাকি বাইরে ফ্রেন্ডদের সাথে আছেন। ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকতেই মেসেঞ্জারে মেসেজ নোটিফিকেশন এল। গ্রুপে ঢুকতেই ফ্রেন্ডদের মেসেজে সয়লাভ। প্রত্যাশাকে দেখেই হ্যাপি মেসেজ পাঠাল। ওই ছুঁই অনলাইনে কি করছিস? কোয়েল সেখানে হা হা দিল। ফাজলামি করে গানের লাইন লিখল, আমার বুক কাঁপে যে দুরু দুরু মনে লাগে ভয়, জানি না তো আজ নিশিতে কি জানি কি হয়। রোহান সেখানে রিপ্লাই দেয়, আমার ইচ্ছে করে ময়ূরপঙ্খী নায় চড়িয়া, তোমায় নিয়ে প্রেম যমুনায় যাব ভাসিয়া, আমি যাব ভাসিয়া ঘরের বাত্তি নিভাইয়া গু। হ্যাপি আংরি রিয়েক্ট দিয়ে লিখল, ফেজল ডুইট হ্যায় আক লাফ ডাই গর্প তেক বার খোর দেব। এই ডুইটার জন্য ফোরাবিশ নষ্ট। নাহিদ লিখল, মামু এভাবেই চলবে কি তবে? ওদের হয়েছে কবে, আমাদেরও হবে গি। আবার মেসেজ দিল নাহিদ, শাখ লার মিঙ্গেলদের মাঝে নিজেকে একেবারে এতিম এতিম লাগছে গি। ওদিকে প্রত্যাশা নীরব দর্শক হয়ে এদের মেসেজ দেখে যাচ্ছে। নাহিদ এবার একটু অবাক হওয়ার ইমুজির সাথে লিখল, আই তুই বাসর ঘরে না থেকে অনলাইনে কি করছিস? প্রত্যাশা লিখল, মস্কুইটো মার্টে খেয়ে। কোয়েল লিখল, তোর বরকে বিড়াল মারতে বলিস গু। প্রত্যাশা চট করে এক কাজ করে বসল। ফট করে গ্রুপ থেকে লিভ নেয়। আগামী 1 সপ্তাহ আর গ্রুপে জয়েন্টয়েন হবে না। ওরা সবটা জাফাজিল। লজ্জা দিয়ে মেরে ফেলবে। দরজা ঠেলে নীরব রুমে প্রবেশ করে। বিছানায় একপল তাকায়। প্রত্যাশা শাড়ির আঁচল আঙুলে পেঁচাচ্ছে তো খুলছে। কোনো কিছু না বলে সরাসরি নীরব ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরো। পরনে নেভি ব্লু টি শার্ট আর অফ হোয়াইট ট্রাউজার। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে সুধাল, মন খারাপ? মাথা নাড়িয়ে বলল প্রত্যাশা। উহু কি? নিহারিকা শর্মিলা টেবিল গুছিয়ে রাখছে।
নীলাও হাতে হাতে সাহায্য করছে। জগ থেকে ওয়াটার বোতলে পানি ঢালছিল প্রীতি। এর মধ্যে জয়নব আরা এগিয়ে এসে বললেন, এই যে মেজনাতবু, এদিকে আজব। প্রীতি কাছে আসতেই বৃদ্ধা ফিসফিসিয়ে বললেন, শোনো তোমারে বলি, বড় নাতবু তো আবার নতুন বুয়ের বোন হয়। সে কেমনে এসব ব্যাপারে থাকব? তাই তোমারেই বলতাছি, এই যে দুধের গ্লাসটা একটু দিয়া আইসো। আর শোনো, নতুন বুটা নাদান বাচ্চা মাইজা, হেতিরে একটু সব কিছু বুঝাইয়া দিও। তুমি যাও মানুষ, এগুলান তো তোমার দায়িত্ব। প্রীতির মেজাজের পার্দ আকাশ ছাড়িয়ে মহাকাশে যাওয়ার অবস্থা। কোনো রকমে নিজেকে সামলে নেয়। মুখে সৌজন্যমূলক হাসি টেনে টিপিক্যাল বুদের মতো রসিকতার ছলে উত্তর দেওয়ার চেষ্টা করে, আরে নানু, এত টেনশন করবেন না তো। আমাদেরকে কিছু শিখিয়ে দিতে হবে না। যার বু সেই শিখিয়ে পড়িয়ে নিবে গু। পরপর দুধের গ্লাসের দিকে তাকিয়ে বলল, ইয়ে নানু, ইচ্ছে রুমে একলা আছে, ও ভয় পাবে। আমি রুমে যাচ্ছি, দুধটা পরি দিয়ে আসুক। কি হলো পরি, দুধটা তুমি গিয়ে দিয়ে আসো গু। এই বলে প্রীতি কেটে পড়ে। পরি দুধের গ্লাস আর ফলের প্লেট প্রত্যাশার হাতে দিয়ে চলে যায়। প্রত্যাশা দরজা লক করে হাতের ট্রে বেড টেবিলে রাখে। নীরব তোয়ালে ব্যালকনিতে রেখে রুমে পা দিয়ে জিজ্ঞেস করল, কে এসেছিল? প্রত্যাশা দেখিয়ে বলল, পরি এসেছিল। নানু বলেছেন দুধটা আপনাকে দিতে গু। ওটা তুমি খাও, আমার থেকেও তোমার জন্য বেশি জরুরি গু। মুখ লটকে না করে বিছানায় পা ঝুলিয়ে বসল প্রত্যাশা। নীরব একটা গোলাপ হাতে নিয়ে পাপড়িগুলো একটা একটা করে ছিঁড়তে ছিঁড়তে বলল, ফার্স্ট নাইটে কি গিফট করতে হয়, আই হ্যাভ নো আইডিয়া। অনেক ভেবেও কি গিফট করব ভেবে পাইনি। তাই অবশেষে ভাবলাম গিফটটা তোমার উপর ছেড়ে দিই। এবার বলো, কি গিফট চাও? যা চাইব তাই দিবেন? অফকোর্স, আমার সাধ্যের মধ্যে থাকলে সর্বোচ্চ চেষ্টা করব সেটা তোমাকে দেয়ার। গিফটটা তোলা থাক, পরে পাছে কখনো চেয়ে নিব গু। ফুলের পাপড়িগুলো প্রত্যাশার মাথার উপর ছেড়ে ঠোঁটে হাসি ফুটিয়ে বল নীরব, ওকে, শুধু মনে করে চেয়ে নিও গু। প্রত্যাশার চুলের ভাজে ভাজে লাল গোলাপের পাপড়ি বেঁধে থাকল। মুখের উপর পড়তেই নীরব ফু দিয়ে সরিয়ে দিল। বলল, আজ পূর্ণিমা, তোমাকে একটা কথা বলা হয়নি। তোমার পরীক্ষা শেষ হতেই একটু তাড়াহুড়ো করে বিয়ের অনুষ্ঠান করার কারণ আজকের ডেট। ক্যালেন্ডারে দেখলাম আজকের তারিখটায় পূর্ণিমা। আকাশের পূর্ণ চাঁদকে সাক্ষী রেখে আমার জীবনের চাঁদের সাথে প্রথম মুহূর্ত কাটাবো, এটা আমার শখ ছিল। শখটা উপরওয়ালার মেহেরবানিতে পূরণ হয়ে যাচ্ছে গি। নীরব উঠে জানালার পর্দা সরিয়ে দেয়া। প্রত্যাশা ঝটপট পাশাপাশি দাঁড়িয়ে বলল, আগে বলেননি কেন? নীরব পেছন থেকে প্রত্যাশার কোমর জড়িয়ে ঘাড়ে থুতনি রেখে বলল, এখন তো শুনলে গু। আকাশে থালার মতো চাঁদটা রূপলি আলো ঠিকরে দিচ্ছে, মুহূর্তটাকে আরও আবেশিত করে তুলছে। নীরবের গরম নিঃশ্বাস প্রত্যাশার ঘাড়ে আছড়ে পড়ছে। প্রত্যাশার শরীর কেঁপে উঠল। নীরবের হাত প্রত্যাশার শাড়ির আঁচল গলে পেট ছুঁয়েছে। প্রত্যাশা কাঁপা কাঁপা স্বরে বলল, নীরব। প্রত্যাশাকে নিজের দিকে ঘুরিয়ে নেয় নীরব। প্রত্যাশার ঠোঁটের উপর তর্জনী আঙুল রেখে হাসকি স্বরে বলল, চুপ, সে নাথিং, জাস্ট ফিল মি উ। প্রত্যাশার চোখ বুজে আসার জোগাড়। কপালে চুমু এঁকে বলল কোমল স্বরে নীরব, দিস মোমেন্ট জাস্ট আস্ক। নীরবের আবেশ প্রত্যাশার আকস্মিক প্রশ্নে যেন হালকা হল। প্রত্যাশা নিভু নিভু দৃষ্টিজোড়া অদূরে রাখে। আকস্মিক প্রশ্ন করে উঠে, নীরব, হাউ মাচ ডু ইউ লাভ মি? নীরব আকাশে জ্বলজ্বল করা চাঁদের দিকে একপল চাইল। পরপর মুগ্ধ চোখে প্রত্যাশার দিকে তাকিয়ে সম্মোহিত কণ্ঠে বলল, ইফ দ্য ফুল মুন এভার আস্কড মি হু আই লাভ মোর, হার অর ইউ, আইড স্মাইল অ্যান্ড সে ইউ, বিকজ ইভেন দ্য মুন ফেডস হুয়েন ইউ আর অ্যারাউন্ড গো। প্রত্যাশার ভেতর একটা শীতল শান্ত প্রশান্তির স্রোত বইয়ে গেল। দুজনের মাঝের দূরত্ব ঘুচিয়ে প্রত্যাশাকে শক্ত করে জড়িয়ে ধরে আরও বল নীরব, আই লাভ ইউ সো মাচ। নীরবের বুকে মাথাটা এলিয়ে চোখ বুজে অস্ফুটে বল প্রত্যাশা, আই লাভ ইউ সো মাচ টুগ। নীরব কিছুক্ষণ প্রত্যাশাকে বুকের ভেতর ধরে রাখল। তারপর ছেড়ে কাবার্ডের উপর রাখা ব্যাগ থেকে একটা ছোট্ট প্যাকেট বের করে সামনে ধরল। ঠোঁটে দুষ্টু হাসি নিয়ে বলল, বাসর রাতে কিছু তো একটা গিফট দিতে হয়, সেই হিসেবে এটা। তবে তোমার পছন্দমতো, তোমার চাওয়া অনুযায়ী গিফটটাও পাওনা রইলগে। একটা সূক্ষ্ম নকশার বিছা প্রত্যাশার সামনে জ্বলজ্বল করছে।
প্রত্যাশা হেসে ফেল। বলল, এই রে, আমি তো কোনো গিফট আনিনি গিয়ে। প্রত্যাশার সামনে হাঁটু গেড়ে বসতে বসতে বলে নীরব, আজ তো তুমিটাই তো আমার। এর চেয়ে বড় গিফট আর কিছু হয় নাকি গু? এক হাতে শাড়ির আঁচল সরিয়ে বিছাটা যত্ন সহকারে পুড়িয়ে দেয় নীরব। আঙুলের স্পর্শে প্রত্যাশার শরীর শিরশির করে উঠছে। পড়ানো শেষে নীরব অদ্ভুত এক কাজ করে বসল। প্রত্যাশার কোমর দুই হাতে শক্ত করে ধরে নিজের কাছে টান। পেটে মুখ ডুবিয়ে নরম এক চুমু আঁকে। প্রত্যাশার নিঃশ্বাস বুকে আটকে আসল। আঙুল ছুটে গেল নীরবের চুলের ভাঁজে। খিচে চোখ বুজে নিয়ে প্রত্যাশা। নীরব এক ঝটকায় বুকে কোলে তুলে নিয়ে আলগোছে বিছানায় শুইয়ে দেয়া। জানালার পর্দা টেনে আলো নিভিয়ে দেয় নীরব। ক্যান্ডেলের মৃদু আলো জ্বলছে। সেই আলো লজ্জায় লাল হওয়া প্রত্যাশাকে মোহনীয় লাগছে। নীরবের নিঃশ্বাস বেপরোয়া ছুটছে। প্রত্যাশার উপর ভার ছেড়ে চোখে চোখ রেখে গম্ভীর কোমল স্বরে বল নীরব, বিয়ে শুধু একটা পবিত্র বাঁধনই নয়। বিয়ে হল দুইটা হৃদয়ের একসাথে চলার অঙ্গীকার। দায়িত্ব, বিশ্বাস, স্যাক্রিফাইস আর ভালোবাসা দিয়ে যে বাঁধন গড়ে ওঠে সেটা কখনো ভাঙে না, অটুট থেকে যায়। আমি চাই আমাদের তেমনি দৃঢ়, অম্লান বাঁধন হোক গু। গরম নিঃশ্বাসের বর্ষণ প্রত্যাশার চোখে মুখে পড়ছে। প্রত্যাশার বুকের ভেতর দ্রিমদ্রিম শব্দ হচ্ছে। কথারা আজ যেন খেয়ে হারিয়েছে। কিছুই বলতে পারছে না। নীরব প্রত্যাশার কপালে কপাল ঠেকিয়ে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আজ থেকে আমি প্রতিদিন তোমাকে নতুন করে চাইব, নতুন করে ভালোবাসব। পৃথিবী বদলালেও, সময় বদলালেও আমি বদলাব না। তুমি থাকবে আমার প্রথম আর শেষ ঠিকানা হয়ে। ভালোবাসা দিয়ে মুড়িয়ে রাখব তোমাকে। প্রত্যাশা, মে আই? প্রত্যাশা মুখে কিছুই বলতে পারল না। অনুভূতিতে টালমাটাল প্রত্যাশা নীরবতাকে বেছে নিল। আপনা আপনি প্রত্যাশার হাত দুটো নীরবের টি-শার্টের কলার আঁকড়ে ধরল। আরেকটু কাছে টানল। বইয়ের নীরব অনুমতি পেতেই নীরব চূড়ান্ত বেসামাল হয়। চলবে। মধ্যরাতের চাঁদ। লেখনীতে মুস্তা রিন মুশাররাত। পর্ব ৪২। ভোরের হালকা কোমল আলো সফেদ পর্দার ফাঁকফোকর গলে রুমে ঢুকছে। আধো অন্ধকার ঘরটায় এক অদ্ভুত শান্তি মিশে আছে। শরীরে গত রাতের ক্লান্তি মিশে থাকা এক মিষ্টি ব্যথা নিয়ে ঘুম ভাঙে প্রত্যাশার। নতুন ভোরের শুরুতেই একটু অন্যরকম অনুভূতি হল। দুর্বল শরীর, হালকা পেইন, চোখে মুখে একরাশ লজ্জার আভা নিয়ে পিটপিট করে চোখ মেলে তাকায় প্রত্যাশা। এর মধ্যে হঠাৎ করেই কানে এলো দরজায় টোকা পড়ার শব্দ। প্রত্যাশা সহসাই উঠে বসে হাত দিয়ে শাড়ি খুঁজল। ব্লাউজের হুকগুলো এলোমেলো করে জোড়া লাগানো। শাড়ি না পেয়ে ত্রস্ত কাঁথা টেনে বুকের উপর তুলতেই চোখে পড়ল নীরবের ফর্সা উন্মুক্ত পিঠ। সাথে সাথেই লজ্জায় জিভ কাটল মেয়েটা। নীরব উপুট হয়ে ঘুমিয়ে আছে বিভোরে। পরমুহূর্তেই নজর যায় শাড়ির কিছু অংশ নীরবের গায়ের তলা হয়ে বেড ছাড়িয়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। আলতো করে নীরবের পিঠে হাত রাখল। মৃদু ধাক্কা দিয়ে ডাকল, শুনুন। নীরব এক চুলও নড়ল না, পূর্বের মতো নিশ্চিন্তে আরামসে বান্দা ঘুমুচ্ছেন। প্রত্যাশা এবারে একটু জোরে ধাক্কা দিয়ে ডাকল, এই উঠুন না, কেউ এসেছে বোধহয়। শাড়িটা আপনার গায়ের তলায়। নীরব এবারে কিঞ্চিত নড়ল। প্রত্যাশা দাঁত চেপে বলল, নীরব, কি ঘুম রে বাবা? নীরব পাশ ফিরল। কপালে বিরক্তির ছাপ নিয়ে ঘুমু ঘুমু স্বরে বলল, সকাল সকাল কি শুরু করেছ বলো তো? শাড়ি নিব। আপনার গায়ের তলায় পড়ে আছে কি? চোখ দুটো বুঝেই এক ঝটকায় প্রত্যাশার হাত চেপে ধরে টেনে নিয়ে বিছানায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গলায় মুখ ডুবিয়ে বলে নীরব, ঘুমাও তো, এক্ষুনি উঠতে হবে না গি। প্রত্যাশা হইচই করে উঠল। আরে ছাড়ুন তো, বললাম, কেউ নক করল মনে হল গু। একরাশ বিরক্তি নিয়ে চোখ মেলে নীরব। ঘড়িতে সময় দেখে ৭টা বাজতে ১৫ মিনিট বাকি। বলল, বাড়ির সবার মাথা গেছে নাকি? আজকের দিনে ৭টা বাজার আগেই নক করতে আসবে? কেউ আসেনি। তোমার মনের ভুল গু। বলেই লতার মতো প্যাঁচিয়ে ধরে নীরব। প্রত্যাশার দম আটকে আসার উপক্রম। হাঁসফাঁস করে ওঠে, মা গো, চ্যাপ্টা হয়ে যাচ্ছি তো। নিঃশ্বাস আটকে আসছে, ছাড়ুন, দূরে সরুন। নীরব নির্লিপ্ত কণ্ঠে বলল, দূরে সরা ইম্পসিবল গু। ২ সেকেন্ড থেমে পরমুহূর্তেই বলল, বরকে ঠিকঠাক সামলানোর জন্য হলেও তোমার বেশি বেশি খেয়ে দে একটু মোটা হওয়া জরুরি। এতটা থিন যে আমাকে খুব বেশি সতর্ক থাকতে হয় গে।
প্রত্যাশা ভেঙচিকে চিটে ফের মোজডামুজডি আরম্ভ করে। বাড়ির গিন্নিরা কিচেনে ব্যস্ত। এর মধ্যে এক প্রতিবেশী প্রৌঢ় হন্তদন্ত হয়ে এসেছেন সাজকালে। কণ্ঠে এক সমুদ্র অসহায়ত্ব মিশিয়ে লোকটা বললেন, ভাবি নীরবকে একটু ডেকে দিন। কি যে ঝামেলায় আছি ভাবি, বলে বোঝানো যাবে না। সারারাত চিন্তায় দুই চোখের পাতা এক হয়নি। এখন কি করব ভেবে কুলকিনারা পাচ্ছি না গি। নিহারিকা উত্তরে বলেন, নীরব এখনও উঠেনি। আপনি একটু অপেক্ষা করুন। নীরব বেরোলেই কথা বলবেন। লোকটা নাছোড় বান্দার মতো বলে উঠলেন, ভাবি একটু ডেকে দিন না গি। নিহারিকা বেশ বিরক্ত হল। ছেলেটা চাকরি পাওয়ার পর থেকে এলাকার মানুষের একটু কিছু হতে না হতেই ছুটে আসে। যত দায়দায়িত্ব মনে হয় ওনার ছেলের। নিজেরা অকাম কুকাম করে আসবে, সেখানে তার ছেলের কাছে সাহায্যের জন্য ধন্না ধরবে। নিহারিকা বিরক্তির ছাট কপালে নিয়েই বললেন, আপনি বসুন, চা খান। অতঃপর পরীকে চা নাস্তা দিতে বলে কিচেনে ঢোকেন নিহারিকা। শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে নীলার। তলপেটে ব্যথা হচ্ছে। চিনচিনে ব্যথাটা ক্রমশ বাড়ছে। দুদিন আগেই পিরিয়ড ভালো হয়েছে। তারপর রাত থেকে হঠাৎ আবার ব্লিডিং হচ্ছে। বিছানায় দুই হাত ঠেস দিয়ে কপাল কুঁচকে নীলা বসে। নিবান তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে জিজ্ঞেস করল, নীলাশা বেশি সমস্যা হচ্ছে? পেইন বাড়ছে ঘি। আমি পরীকে বলছি খাবার রুমে দিতে। অল্প করে হলেও কিছু মুখে দিয়ে পেইন কিলার খেয়ে নাও। আজ যেহেতু বাড়িতে অনুষ্ঠান, অনেক ব্যস্ত থাকব। তাই এ বেলায় ডক্টরের কাছে না গিয়ে বিকেলে যাব। এটুকু সময় খুব কি বেশি সমস্যা হবে? নীলা দুপাশে মাথা নেড়ে বলল, না কিছু হবে না। মেডিসিন নিলে ব্যথা চলে যাবে। তবে হঠাৎ এরকম হওয়ার জন্য মেজাজ খারাপ হচ্ছে। বাড়িতে লোকজন, অনুষ্ঠান, তার মধ্যে এসবে যা রাগ হচ্ছে না। এমনিতেই প্রত্যেকটা মাসের শেষে আমি কতটা আশা নিয়ে থাকি। বাট বারবার হতাশ হই গি। ডোন্ট ওয়ারি। আমরা তো এমনিতেই এই মাসে ডক্টরের সাথে পরামর্শ করতে যেতাম। যাই হোক, সেটা না হয় আজই গেলাম। আই হোপ দ্রুতই আমরা 2 জন থেকে 3 জন হব। শেষের কথা শুনে লাজে ফর্সা গাল রঙিন হয়ে ওঠে নীলার। ব্যথায় কপাল কুঁচকে আসলেও অদৃশ্য এক টুকরো ভালো লাগায় ভেতরটা শিহরিত হয়ে উঠল। লোকটা চায়ের কাপে চুমুক দিয়ে এদিক ওদিক তাকালেন। আনিশাকে দেখে কাছে ডাকলেন। আদুরে গলায় বললেন, নীরবকে একটু ডেকে দাও তো পিচ্ছি গে। আনিশা গোল গোল চোখ করে তাকিয়ে উল্টো প্রশ্ন করল, ছোট দাদান? লোকটা অত বুঝলেন না। তবে চট করে বললেন, এ বাড়ির পুলিশ ছেলেটাকে তো চিনো? হুগ। হ্যাঁ হ্যাঁ, তার কথাই বলছি। একটু ডাকো তো জলদি। আনিশা গিয়ে ছোট হাতে 2বার থাপ্পড় দিয়েছিল দরজায়। এসে নাকমুখ কুচকে কোমড়ে হাত দিয়ে বলে, ছোট দাদান, নতুন ভাবি ঘুমুচ্ছে। দরজা খোলে না গি। একটু বলো একজন দেখা করতে এসেছে গি। আমি আর যেতে পারব না। ছোট দাদান বকবে গি। আনিশা আর কথা কানে না তুলে ইচ্ছের কাছে যায়। এদিকে চা নাস্তা শেষ হয়েছে, তবুও নীরবের ঘুম থেকে উঠার নাম নেই। লোকটা আবার ডেকে উঠলেন, ভাবি একটু ডেকে দিন না গি। প্রীতি ফ্রেশ হয়ে কিচেনে যায়। মুখে হাসি টেনে কোমল গলায় বলল, মা আমি কফি বানাই? নিহারিকা একপল দেখে ফের হাতের কাজ করতে করতে ঘাড় নেড়ে হ্যাঁ সূচক বললেন। ওই লোক আবার বলে উঠতেই পরিখাক করে উঠল, কি গরুর মতো হাম্বা হাম্বা শুরু করছে। একে তো 7 সকালে আইছে, আবার আওনের পর থেইকাই ডাক আসা গরুর মতো ছটফট করতিছে। ওর বুড়ে না ধুইরা ওরে ধরনের দরকার আছিল গু। নিহারিকা মোটা মোটা চোখে তাকাতেই জিভ কাটে পড়ি। নিহারিকা গম্ভীর মুখে বললেন, যা নীরবকে ডেকে দেগি। পরি হাত দুটো ধুয়ে কোমরে গুজে রাখা ওড়নার আঁচল ছাড়িয়ে মুছতে মুছতে গেল। দরজার এপারে দাঁড়িয়েই শুকনো ধোক গিলে নেয়। কোনো রকমে জোরে জোরে বলে, ছোট ভাইজান, কালাম চাচা আপনার লগে দেখা করতে আইছে গু। বলেই ভো দৌড় দে পড়ি। মানুষের জন্য সে আর ধমক টমক খেতে পারবে না। এখন নীরব শুনলে শুনছে, না শুনলে নাই। শাওয়ার নিয়ে অ্যাশ কালারের ট্রাউজার আর সাদা টি-শার্ট গায়ে চেপে বেরোয় নীরব। ভেজা চুলে আঙুল ঢুকিয়ে ব্রাশ করতে করতে ড্রয়িং রুমে আসছিল। প্রীতি কফির ফ্লাস্কটা ডাইনিংয়ে রাখতে আসতে গিয়ে নীরবের সামনাসামনি পড়ে। একবার চোখ তুলে নীরবের দিকে তাকায়। মাথাভর্তি ভেজা চুল, কপালের উপর থাকা চুল থেকে 2-1 ফোঁটা পানি ঝরছিল। তাৎক্ষণিকভাবে দৃষ্টি সরিয়ে নেয় প্রীতি।
নীরব ওর মতো গিয়ে সোফায় বসল। আর বসতেই ভদ্রলোক গলা খাকারি দিয়ে শুরু করলেন। বাবা, বড় বিপদে পড়ে আইছি। শালার ছোট ছেলে এক অকাম করে ফেলেছে। হারামজাদা ছেলে পাশের এলাকার একটা মাইয়ারে নিয়া পালাইছে। মাইয়ার বাপ কেস করছে। এখন রাতে পুলিশ এসে তোমার চাচিরে ধরে নিয়া গেছে। আমার নামেও কেস হয়েছে। তবে আমি বড় বেয়াই বাড়ি দাওয়াত খেতে গিয়েছিলাম দেখে অল্পের উপর দিয়ে বেঁচে গিয়েছি। তোমার চাচি থানা মহিলা মানুষ, কত কেমনডা লাগে। অকাম করে রাখছে হারামজাদাটা আর গুষ্টি শুদ্ধ এখন ভুগছি। রাতেই তোমার কাছে কল করছি। সারারাতে কতবার তোমার নম্বরে যে কল দিছি হিসাব নাইকা। বারবার ফোন দিয়া বন্ধ পাইছি। নীরব খুক করে কেসে উঠল। মনে মনে ভাবল, ভাগ্যিস ফোনটা বন্ধ রেখেছিলাম। ভদ্রলোক এক নাগাডে বলতে লাগলেন, তোমাদের আর কারো নম্বর ছিল না? অবশেষে এই সক্কাল ছুটে আসা লাগল। বাবা, তোমার চাচিরে জেলে চালান না করে দেয়। দেখা করতে যাব, গেলে আমাকেও আটকিয়ে দিবে। সেই ভয়ে দেখাও করতে পারছি না। বাবা, একটা কিছু করো। যেভাবেই হোক তোমার চাচিরে ছাড়ানোর ব্যবস্থা করোগ। সবটা শুনে গম্ভীর স্বরে বল নীরব। মেয়েটা অনার্সে পড়ে, মানে অ্যাডাল্ট। সে যদি নিজের ইচ্ছায় যায়, জবানবন্দি দিলেই কেস হালকা হবে। আপনাদের দিক থেকে চাপ কমে যাবে। আগে আপনার ছেলের সাথে বসে কথা বলুন। তাদেরকে আসতে বলুন। না এসে ভয় পেয়ে পালিয়ে থাকলে উল্টা আপনাদের সমস্যায় বাড়বে। হারামজাদা কোণে ঘাপটি মায়েরা আছে। ওর মারে জেলে নিয়েছে, ওর একটুও চিন্তা হচ্ছে না। ও শালার ছাওয়াল আছে, আসলে পড়েই মাইয়ার বাপ মাইয়ারে জোর করে নিয়ে যাবে। এমন হারামজাদা জন্ম দিছি গু। প্রত্যাশা চুল আঁচড়াচ্ছিল। নীরব একটা প্যাকেট বাড়িয়ে বলল, পরীকে বলেছি তোমার নাস্তা রুমে দিয়ে যেতে। এখানে পেইন কিলার আছে, খেয়ে নিবে গু। প্রত্যাশা ঘাট কাত করে বলে, আচ্ছা গি, ভেতরে আছে। মনে করে কিন্তু খেয়ে নিবে। খেয়াল ছিল না, আরও আগে দরকার ছিল। ইমার্জেন্সি খাবে কিন্তু গু। আচ্ছা রাখুন, খেয়ে নিব গু। ওয়ারড্রোবের উপর রাখতে রাখতে নীরব আবারও সতর্ক করে প্রত্যাশাকে। প্রত্যাশা চিরুনি নামিয়ে কিছুটা বিরক্ত গলায় বলে, আচ্ছা বাবা, মনে থাকবে। মনে করে খাবো। এবার হয়েছে? এর মধ্যে নীলার গলা এল। দরজার উপাস থেকে নক করতেই প্রত্যাশা ঝটপট বলল, আরে আপু, দাঁড়িয়ে কেন? ভেতরে আসো। দুই বোনকে স্পেস দিতে নীরব রুম থেকে বেরিয়ে যায়। প্রত্যাশার পরনে লাল রঙের শাড়ি। নীলা দেখে বলল, এখন তো ভালোই একা একা শাড়ি পরা শিখে গিয়েছিস। প্রত্যাশা একটু খুশিই হল। আহ্লাদি সুরে বলল, শাড়িটাতে আমাকে ভালো লাগছে। নীলা ছোট করে বলল, হুম। তারপর একটা ছোট্ট প্যাকেট থেকে লাল বক্স বের করল। প্রত্যাশার হাতে দিয়ে বলল, তোর বিয়ের গিফট আমাদের তরফ থেকে। কখনো আবার বলে বসবি বন্ধুলাভাই বিয়েতে কিছু দেয়নি। আর ও হ্যাঁ, একটা শাড়িও আছে। দুপুরে শাড়িটা দিব, ওটা বুভাতের গিফট। এবার দেখ দুলজোড়া পছন্দ হয়েছে কি না গি। এক জোড়া স্বর্ণের ঝুমকা। প্রত্যাশা একগাল হেসে বলল, বাহ, ভারী সুন্দর ডিজাইন। আচ্ছা, এটা পরিয়ে দাও। তুই পরে নে, আমার কাজ আছে গু। আরে দাও না, হুক লাগিয়ে দাও। আয়নার সামনে দাঁড়িয়ে প্রত্যাশা কানে দেয়, নীলা হুক লাগিয়ে দেয়। প্রত্যাশা আঙুল দিয়ে ঝুমকা নাড়িয়ে বলল, ডিজাইনটা সত্যিই চমৎকার হয়েছে। থ্যাংক ইউ আপু গু। বারবার নীলার কপাল কুঁচকে আসছিল। প্রত্যাশার নজরে পড়তেই মুখের হাসি উবে গেল। কণ্ঠে উদ্বেগ প্রকাশ করে বলল, আপু, তোমার মুখটা শুকনো লাগছে। অসুস্থ তুমি গু? না, তেমন কিছু না ঘি। নীলা আর বাড়তি কথা না বলে চলে আসে। বাড়িতে আত্মীয় স্বজন আছে, কাজটাজ না করলে আবার কথার সৃষ্টি হবে। নীলা কিচেনে যায়। বারবার কোমরে হাত চেপে ধরছিল ও। নিহারিকা লক্ষ্য করতেই বললেন, নীলাশার শরীর খারাপ লাগলে রুমে যাও, বিশ্রাম নাও। হাতের কাজটা শেষ করি। সবাই আছে, কাজ একটু দেরি হলেও হয়ে যাবে। তুমি রুমে যাও। যদিও কাজটাজ করতে একটুও ভালো লাগে না নীলার, তবে সবার সামনে ভালো থাকতে চাওয়ার জন্য হলেও একটু নিজ ইচ্ছায় করতে আসে। অবশ্য আজ শরীরটা সত্যিই খারাপ। নীলা যেতেই পরি ভেঙচি কেটে বলল, বড় ভাবির তো কাম দেখলেই শরীর খারাপ হইয়া থাকে। যেদিনই বেশি কাম থাকে সেদিনই উনি গি।
নিহারিকার কথায় থেমে যায় পরি। নিহারিকা ধমকিয়ে উঠলেন, বাড়তি কথা বাদ দিয়ে তোর কাজ তুই করবু। বুবাতের অনুষ্ঠান ভালোভাবে মিটতে না মিটতেই নীলাশা অসুস্থ হয়ে পড়ে। আত্মীয়স্বজনের খাওয়া দাওয়ার পাট অবশ্য চুকে গিয়েছিল। কাছের নিকট আত্মীয় ছাড়া বাকি নিমন্ত্রিত অতিথিরা বিদায় নিয়েছে। প্রত্যাশা নীরব ও বাড়ি যাবে। এর মধ্যে অতিরিক্ত ব্লিডিংয়ে নীলা জ্ঞান হারায়। নীলাশাকে সাথে সাথেই হাসপাতালে ভর্তি করা হয়। দ্রুত ব্লাড দেয়া হয়। সাথে একের পর এক টেস্ট তো আছেই। টেস্টের রিপোর্ট এখনও দেয়া হয়নি। ঘড়ির কাঁটা রাত 10টার ঘর ছুঁই ছুঁই। নীরব নিভানের সাথে হাসপাতালে। অধরা আর নিহারিকা আছেন কেবিনে নীলার কাছে। নীরবের ফোনটা কেঁপে উঠল। রিসিভ করতেই প্রত্যাশার কান্না মিশ্রিত কণ্ঠস্বর আসল। একটু পরপরই ফোন দিয়ে জ্বালিয়ে খাচ্ছে। আর কান্না করছে। নীরব ঠান্ডা গলায় বলল, হ্যাঁ প্রত্যাশা বলো। প্রত্যাশা ভেজা গলায় বলল, নীরব আপু কেমন আছে? আমি ওখানে যাব। প্রত্যাশা বাচ্চাদের মতো জিদ করো না। এখানে ভিড় বাড়ালে ভালো হবে না। ভাবি আগের থেকে একটু ভালো আছেন, গানও ফিরেছে। রিপোর্ট হাতে আসুক, সব তোমাকে জানাব। রাতের খাবার আনতে আমি একটু পর বাসায় আসছি। তুমি খেয়ে নাও, আর একদম কান্নাকাটি করবে না, কেমন? প্রত্যাশাকে বুঝিয়ে শুনিয়ে নীরব ফোন রাখে। এর মধ্যে একজন দায়িত্বরত নার্স এসে কাগজে কিছু লিখতে লিখতে জিজ্ঞেস করলেন, পেশেন্টের ছেলে মেয়ে কজন? মধ্যরাতের চাঁদ। লেখনীতে মুস্তা রিন মুশাররাত। পর্ব 43। জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই নয়। তবুও নিভান হাল ছাড়েনি। দুদিন ধরে এক ডক্টরের পর আরেক ডক্টরের কাছে ছুটে গেছে। অনুরোধ করেছে, কোনোভাবে কি ইউটেরাস না কে চিটে শুধু টিউমারটা ফেলা যায়? প্রতিটি ডক্টরের একই উত্তর, দেখুন মিস্টার নিভান, আপনার স্ত্রীর জরাজুতে ইতিমধ্যেই সংক্রমণ ছড়িয়েছে। এই অবস্থায় যদি টিউমার রেখে দেওয়া হয়, ক্যান্সার হওয়ার ঝুঁকি খুব বেশি। যেখানে জীবন হুমকির মুখে, সেখানে ভবিষ্যতের সন্তান নেওয়ার আশা ধরে রাখা ঠিক হবে না। আমরা শুধু একটা পথই দেখছি, জরাজু কেটে টিউমার অপসারণ। অবশেষে অপারেশন করা হয়। সময় গড়িয়েছে। এর মধ্যে কেটে গেছে 2 সপ্তাহ। 5 দিন হল নীলাশাকে হাসপাতাল থেকে বাসায় আনা হয়েছে। মেয়েটার মুখে এক ফোঁটা হাসি নেই। সারাক্ষণ রুমে বিষণ্ণ চিত্তে বসে থাকে। কেউ কথা বললে দু একটা বলে, এছাড়া সবসময় পাথর বনে থাকে। মেয়েটা ভেতরে ভেতরে একদম ভেঙে পড়েছে। বাইরে গোধূলির ম্লান আলো থাকলেও রুমের ভেতরটা অন্ধকারে ঢাকা। বিছানার হেডে হেলান দিয়ে নীলা আতশোয়া হয়ে চোখ বুজেছিল। এমন সময় রুমে আলো জ্বলে উঠতেই চোখের পাতা কুঁচকে এল। হাতের অফিসিয়াল ব্যাগটা সোফায় নামাতে নামাতে স্ত্রীর দিকে তাকাল নিভান। আর তাকাতেই বুকের ভেতরটা হুহু করে উঠল। দীর্ঘশ্বাস ফেলে শার্টের হাতার বোতাম খুলতে খুলতে মৃদুস্বরে বলল, লাইট না দিয়ে অন্ধকারে বসে আছো যে এই ভর সন্ধ্যায়? নীলার শুকনো খড়খড়ে ঠোঁটজোড়া কেঁপে উঠল। নিঃসাট গলা উত্তর দিল, যার গোটা জীবনটাই অন্ধকারে ঢেকে গেছে, তার জীবনে আলো জ্বালিয়ে বা কি হবে? নীলাশা বাচ্চাই জীবনের সব নয়। তুমি এত ভেঙে পড়ছ কেন? কয়েক মুহূর্ত নিরুত্তর থেকে পরমুহূর্তেই আকস্মিক প্রশ্ন করে ওঠে নীলা, তুমি কি আবার বিয়ে করবে নিভান? নিভান থমকে গেল। চমকে তাকাল স্ত্রীর দিকে। নীলা ঠোঁটে তাচ্ছিলের হাসি টেনে বলল, শুধু শুধু আমার জন্য তুমি কেন বাবা হওয়ার আনন্দ থেকে বঞ্চিত হবে? আমি কোনোদিন তোমাকে সন্তান দিতে পারব না। তোমাকে নিজের সন্তানের খুশি দিতে পারব না। সমস্যা তো আমার। আমার জন্য তুমিই বা কেন সাফার করবে? নীলার সামনে বসল নিভান। নীলার হিম শীতল হাত দুটো নিজের হাতে নিয়ে গম্ভীর স্বরে বলল, নীলা, আজ যা বলেছ আর কখনো বলবে না। আমি তোমাকে ভালোবাসি। তুমি সুস্থ আছো, আমার পাশে আছো, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আমার বাচ্চা চাই না। এতক্ষণ শক্ত হয়ে থাকা নীলার ঠোঁট ফেটে কান্না বেরিয়ে এল। ফুপিয়ে উঠল। নিভান, আমার মনে হচ্ছে এবারে আমি বোধহয় তোমাকে হারিয়ে ফেলব। এক ছটকায় নীলাকে বুকে টেনে নেয় নিভান। মাথায় হাত বুলিয়ে শান্ত করতে বলল, নীলাশা, তুমি আমাকে এই চিনো? আমার বাচ্চার প্রয়োজন নেই। আমি তোমাকে চাই, শুধু তোমাকেই। আমি তোমাকে নিয়েই সন্তুষ্ট থাকতে চাই। আর বাচ্চা আমরা অ্যাডপ্ট নিব। তাহলেই তো সমস্যা সলভ হয়ে যাবে। নীলা মাথা নাড়ল। কান্না ভেজা গলায় বলল, তা হয় না নিভান, তা হয় না।
নিজের রক্তের সন্তান, নিজের শরীরের বাচ্চার সাথে যে অনুভূতি জড়িয়ে থাকে সেটা অন্যের বাচ্চাকে মানুষ করে পাওয়া যায় কি? নিজের তো বলেও একটা কথা আছে কি? নীলা ঝরঝরিয়ে কেঁদে উঠল। ফাপড় নিয়ে বলে ওঠে, নিভান, এ কোনো পাপের শাস্তি আমি পাচ্ছি? নিয়তি কেন এতটা নিষ্ঠুর হল? একটা বাচ্চা হওয়ার পরে এই অসুখটা হলেও তো আমি নিজেকে সান্ত্বনা দিতে পারতাম। নিভান, তুমি তো জানো আমি শুরু থেকেই একটা বাচ্চা চাইতাম। ছোট্ট একটা বাচ্চা যে তোমার আর আমার ভালোবাসায় এই পৃথিবীতে আসবে। আমাকে মা বলে ডাকবে। আমি কত আদর করব। আমি একটা বাচ্চা নিয়ে কত কি ভেবে রেখেছিলাম। একটা অসুখ আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। আমি এই কষ্ট সহ্য করতে পারছি না নিভান। পারছি না গি। নীলার আহাজারিতে রুমের পরিবেশ ভারী হয়ে ওঠে। এদিকে নোনতা জলে নিভানের খোঁচা খোঁচা দাড়ি ভিজে গেল। আজকাল চোখের পানি বেইমানি করছে। তারও কি কম কষ্ট হচ্ছে নাকি? ছেলে মানুষ বলতে পারে না, প্রকাশ করতে পারে না। সেও যে ভেতরে ভেতরে গুমরে মরছে। ইসলামী ব্যাংকে অফিসার পোস্টে ভালো অ্যামাউন্টের বেতনের চাকুরি করে সে। এ বাড়িতে সবার থেকে মাস গেলে সেই বেশি টাকা পায়। আল্লাহর রহমতে অর্থের অভাব কোনোদিন হবে না। তবে সারা জীবনের জন্য একটা বড় অপূর্ণতা রয়ে যাবে। নিভান নিজেকে সামলে বলল। নীলাশা, শান্ত হও। নীলাশা, তুমি নিজেকে কেন দায়ী ভাবছ? আজ যদি আমার কোনো সমস্যা হতো? এমনও তো হতে পারত। আর অনেক মানুষ আছে যাদের স্বামী স্ত্রী দুজনেরই কোনো সমস্যা নেই, অথচ তাদের সন্তান হয় না, হয়নি। আল্লাহ কাউকে ছেলে দিয়ে, কাউকে মেয়ে দিয়ে, কাউকে বা উভয়ই দিয়ে, আবার কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করেন। এটা আমাদের জন্য পরীক্ষা। ধৈর্য ধরো। সন্তান সন্ততিই জীবনের একমাত্র টার্গেট নয় গ। নিভানের পিঠের শার্ট আঁকড়ে ধরে বুকে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে উঠছে নীলা। নীলার মাথাটা বুকে চেপে ধরে বল, নিভান, নীলা, আমার উপর ভরসা রাখো, আমি তোমাকে ভালোবাসি, সারা জীবন এভাবেই ভালোবেসে যাব। ভুলেও আর উল্টাপাল্টা কথা মাথায় আনবে না গি। এক মুহূর্ত থেমে নরম কোমল স্বরে ফের বলল, আমার কাছে বাবা হওয়ার স্বপ্নের চেয়েও বড় তুমি। তুমি থাকলেই আমার পৃথিবী পরিপূর্ণ। তোমাকে নিয়েই আমি বাকিটা জীবন পার করতে চাই। আমার বাচ্চা দরকার নেই। আমার সুখ, আমার স্বপ্ন সবকিছুই শুধু তোমাকে নিয়েই গু। সারাদিন অফিসেই থাকে প্রীতি। সন্ধ্যা থেকে সকালটুকু বাড়িতে কা খিটে তার। সবার সাথে সৌজন্যমূলক আচরণ শো করে চলছে। তবে সত্যি বলতে তার দম আটকে আসছে। আর একটা সপ্তাহই আছে সে। এদিকে এই এক সপ্তাহের মধ্যেই সে প্রত্যাশার ব্যাপারটা যেভাবেই হোক সবার সামনে আনবে। আনবে মানে আনবেই। এদিকে বাড়ির সবাই এই কদিন নীলাশাকে নিয়ে ব্যস্ত ছিল। তাই সুযোগ পেয়ে উঠেনি প্রীতি। একদিনে শাশুড়ির মনও বেশ বুঝে ফেলেছে। শাশুড়ি যে বিষয়টা পজিটিভলি নিবে না তা সুস্তুর প্রীতি নিশ্চিত। নীলাশার সাথে প্রত্যাশার সম্পর্কও সুমধুর নয়। এখানেও প্লাস পয়েন্ট। সে যেহেতু সুখী হয়নি। অন্যের সুখ তার সহ্য হচ্ছে না। যে করেই হোক সেই সুখে আগুন ধরলেই যেন একটু শান্তি মিলবে। মনে মনে প্রীতি চক্কসছে। কিভাবে বিষয়টা সবার সামনে উপস্থাপন করবে? নীলানিভান রুমে, বাকিরা ড্রয়িং রুমে। নীরব অফিসে। প্রত্যাশা চায়ের কাপে চুমুক দিচ্ছে, অন্য হাতে ফোন স্ক্রোল করছে। এক প্রতিবেশী এসেছে। হঠাৎ বলে উঠলেন, নিভানের মা বুমা গুলান দারুণ পেয়েছে। মাশাল্লাহ, মেজ বউ তো দেখছি খুবই সুন্দরী। বর বউও সুন্দরী। তবে সেই হিসেবে ছোট বুটা একটু। এতটুকু বলে থামলেন মহিলা। প্রত্যাশা কানে শুনেও না শোনার ভান ধরে রইল। নিহারিকা বিরক্ত চোখে তাকালেন। মহিলা হাসার চেষ্টা করে বললেন, না মানে ছোট ছেলেটা যত সুন্দর সেই হিসেবে একটু কম আর কি। তবে মন্দ না গে। নিহারিকা প্রত্যুত্তরে বলেন, কারো সৌন্দর্য চোখে মাপা যায় না। আপনার চোখে হয়তো কম বেশি লাগে, কিন্তু আমাদের চোখে তিনজনই সমান। আসল সৌন্দর্য চরিত্রে, মনের ভেতরে। সেটা হয়তো চোখে ধরা পড়ে না গে। মহিলা সুর মিলিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই গু। আরও কয়েকটা কথা বলে এবারে একটু ফিসফিসিয়ে বললেন, ভাবি, আপনার বর বোমার কথা শুনলাম। শুনে তো খুব খারাপ লাগল। বেশি খারাপ লাগছে নিভানের জন্য। তা ভাবি, ছেলেকে আর বিয়েশাদি দিবেন না? ছেলে তো সুস্থ সক্ষম, বউয়ের জন্য ছেলে কেন নির্বংশ থাকবে? এই ব্যাপারে আপনি কি বলেন? আপনার মতামত কি? প্রত্যাশার জিভের আগায় কথা চলে আসে।
তবে ভাবে দেখি শাশুড়ি কি উত্তর দেয়। অবশেষে কথাগুলো পেটেই চালান করে নিয়ে প্রত্যাশা। নিহারিকা মুখটা গম্ভীর করলেন। এই হয়েছে প্রতিবেশীরা সম্বেদনা জানানো তো নয়, আরও যেন মজা নিয়ে। বিকেলে একবার একজন তো নীলার সামনেই নিভানের বিয়ে নিয়ে কথা বলছে। সেই থেকে নীলার মুখটা বেশি বিষণ্ণ ঠেকছে। নিহারিকা অসন্তুষ্ট চাহনিতে চেয়ে বললেন, আজ যদি নীলাশা আমার মেয়ে হতো তাহলে আমি কি করতাম ভাবি? উত্তরটুকু আপনার কাছেই রাখলাম। অসুখ বিসুখ আল্লাহর দেয়া, আল্লাহ আমাদের পরীক্ষা করেন। এতে তো নীলাশার হাত নেই। নীলাশা সুস্থ আছে এই অনেক। আমার ছেলের জীবন, বাকিটা সে যা ভালো বুঝে করবে। আমি একজন মা, যেমন তেমন একটা মেয়েও ছিলাম। আজ না হয় প্রৌঢ়া হয়েছি। এই সময় একটা মেয়ের মানসিক অবস্থা কেমন থাকে এতটুকু বুঝতে পারি। আর আপনারা এই মুহূর্তে কিভাবে এসকল কথা তোলেন? তাও আবার কেউ কেউ ওর সামনেই বলে গিয়ে। কথাগুলো শুনে প্রত্যাশার ভেতর শাশুড়ির জন্য শ্রদ্ধা কুগুণ বেড়ে গেল। মহিলা মুখটা থমথমে করে দ্রুত চলে যায়। মহিলা যাওয়ার পর শর্মিলা ঝাড়লেন খানিক। ড্রয়িংরুমের দেয়ালে টানানো ক্যালেন্ডারের দিকে তাকিয়ে মনে মনে কিছু হিসাব করছে প্রত্যাশা। ডেট দেখে কপালে চিন্তার ছাপ পড়ে। ঠোঁট কামড়ে ভাবতে থাকে। এর মধ্যে ভাবনার সুতো ছিঁড়ে ইচ্ছের ধাক্কায়। ছোট্ট প্রজাপতি ক্লিপটা প্রত্যাশার সামনে ধরে অন্য হাতে প্রত্যাশার হাত নাড়িয়ে বলল, এই এটা লাগিয়ে দাও তো। খুলে গেছে গু। প্রত্যাশা মিষ্টি হেসে চুলে লাগিয়ে দিতে থাকে। শর্মিলা ফোড়ন কাটলেন। এই যে ইচ্ছে আপি, এই আবার কেমন? হ্যাঁ, আমি কিন্তু লক্ষ্য করেছি তুমি প্রত্যাশাকে এভাবেই ডাকো। কাকিমণি বলো না কেন? মাম্মা শেখায়নি? ইচ্ছে ঘাড় নেড়ে বলে, না হু। আচ্ছা, এবার থেকে প্রত্যাশাকে কাকিমণি ডাকবে, কেমন? ইচ্ছে ঘাট কাত করে আচ্ছা বলে। ইচ্ছের গাল টিপে বলে প্রত্যাশা, এই যে পিচ্চি কিউটিপাই আমার বরকে তো পাপা ডাকো। পাশে থাকা আমাকে যখন কাকি ডাকবে তখন তো নিজেকে পরপর লাগবে। মানাবে না? তার চেয়ে আমাকে তুমি মামনি ডাকবে। বুঝেছ? ওকে বলে ইচ্ছে বায়না করল, মাম্মা পায়েস খাবো গু। প্রীতি ফোন স্ক্রোল করছিল। বিরক্ত হয়ে বলল, এখন? নিহারিকা বললেন, ফ্রিজে আছে, একটু গরম করে দাও। এর মধ্যে নীরব আসে। হাতে আনিশা আর ইচ্ছের জন্য চকলেট থাকে। ওদের দুজনকে দিতে দিতে প্রত্যাশার দিকে একপল তাকায়। মায়ের সাথে দু একটা কথা বলে রুমে যেতে গিয়ে ঘাট ফিরিয়ে প্রত্যাশার দিকে তাকিয়ে ইশারা করে। প্রত্যাশাও চোখের ইশারায় উত্তর দিল, বোঝাল, আপনি যান, আমি আসছি। অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে কফি খাওয়া নীরবের নিত্যদিনের অভ্যাস। প্রত্যাশা উঠে সোজা কিচেনে যায় কফি বানাতে। কফি বানাতে ব্যস্ত প্রত্যাশা। এর মধ্যে প্রীতি মেয়ের জন্য পায়েস গরম করতে আসে। ধোয়া ওঠা কফির মগ নিয়ে যেতে গিয়ে কি মনে করে প্রত্যাশা টেস্ট করতে হঠাৎ ঠোঁট ছোঁয়াল। সাথে সাথে নাকমুখ সিটকে বিটবিট করে। ইস, কি তেতো! এসপি সাহেব ব্ল্যাক কফি খায় কি করে? এই জন্য তো মুখের কথাও রসকসহীন তেতো গু। পাশ থেকে প্রীতি সরু চোখে তাকিয়ে হঠাৎ জিজ্ঞেস করল, ওয়েট, কফিটা নীরবের জন্য বানালে না? হুগ। প্রীতি ভুরু কুচকে বলল, মানে নিজের ঠোঁট ছোঁয়ানো কফি এখন অন্যকে দিবে এটো করে? বাহ, কি দারুণ আদবকায়দা তোমার! প্রত্যাশা চোখমুখ কুচকে বলল, আরে আবার এমন কি? যার রোজকারের রুটিনেই আমার থুতু ইনক্লুডেড, তার কাছে একটা চুমুক কি খুব বেশি? প্রীতি বুঝতে না পেরে প্রশ্ন করল, হোয়াট? বলতে চাচ্ছি, যেখানে এসপি সাহেব নিজেই রোজ থুতুযুক্ত চুমু খায়, সেখানে তার কফিতে আমার চুমুকে এটোর কি আছে? বরং মহব্বত বাড়বে। হুগ। প্রীতি খুক করে কেসে উঠল। প্রত্যাশা ভেংচি কে চিটে সামনের চুল এক হাতে উড়িয়ে ভাব নিয়ে চলে গেল, মুচকি মুচকি হেসে। যেতে যেতে বিটবিট করল, শাকচুন্নি একটা। এর জন্য এসপি সাহেবের কাছে কি বকুনিটাই না খেতে হয়েছিল। ভাইবোন দুটো মিলে আমাকে উনার কাছে খাটো করেছিল না? এবার দেখ আর্জবল, সাথে লুচির মতো ফলগু। চলবে। নিভান নীলাশার অংশটুকু দরকার ছিল। বিরক্ত লাগলে করার কিছু নেই। আপনাদের প্রেডিকশন তুলে ধরুন। নেক্সট, নাইস, ভালো হয়েছে এগুলো মন্তব্য দেখলে বিরক্ত লাগে। কষ্ট করে 2-1 লাইন মন্তব্য করবেন। হ্যাপি রিডিং। মধ্যরাতের চাঁদ। লেখনীতে মুস্তা রিন মুশাররাত। পর্ব 44। রোদ ঝলমলে মিষ্টি দিন।
নীরব আয়নার সামনে দাঁড়িয়ে অফিসের জন্য রেডি হচ্ছে। হঠাৎই সামনে এসে দাঁড়াল প্রত্যাশা। মুখে টেনে নীল দুষ্টু মিষ্টি হাসি। নীরব শার্টটা গায়ে জড়াতে জড়াতে ভ্রু নাচিয়ে বলল, কি? কিছু বলবে? প্রত্যাশা আরেক পা এগিয়ে আচমকা নীরবের শার্টের বাটনে হাত দেয়া। আলতো হাতে বাটন লাগাতে শুরু করল। নীরব কিছুটা ভ্যাবাচ্চাকা খায়। তবে বুঝলবু নিশ্চয় কোনো আবদার করবে। প্রত্যাশা মিহি স্বরে বলল, শুনুন না। এক হাতে প্রত্যাশার কোমর জড়িয়ে কাছে টেনে নেয় নীরব। ঠোঁটে মুচকি হাসি ফুটিয়ে বলে, শুনছি তো বলো। তবে নিশ্চয়ই কোনো স্পেশাল ডিমান্ড আছে? এত মিষ্টি ব্যবহার একেবারেই হজম হচ্ছে না যে গি। বাড়ির জন্য মনটা কেমন কেমন করছে। আমি বাড়ি যাব। নীরব ঠোঁট কামড়ে দুষ্টু ভঙ্গিতে মাথা নেড়ে বলল, জানি জানি। এমন কিছুই বলবে ভেবেছিলাম। শোনো, বাড়ি যাবে 1 মাস পর। প্রথম দেখে মাসে একবার ছাড় দিচ্ছি। এরপর থেকে নিয়ম হবে বছরে একবার যেতে পারবে। ব্যাস। প্রত্যাশা চোখ বড় করে তাকিয়ে চেঁচিয়ে উঠল, অসম্ভব। এরকম হলে আমি মরেই যাব। আরেকটু কাছে টেনে নির্লিপ্ত ভূমিতে বলে নীরব, মরলেও আমার কাছেই মরবে। পালানোর রাস্তা নেই। আর ঘন ঘন বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা মাথা থেকে আউট করোক। প্রত্যাশা ঠোঁট ফুলিয়ে বলল, উহু, আপনি এমন করলে আমি কিন্তু সত্যি রাগ করে থাকব। প্রত্যাশার মুখের উপর থাকা এক গাছি কাটা চুল এক আঙুলের সাহায্যে ঠেলে কানের পিঠে গুজে দেয় নীরব। প্রত্যাশার চোখে চোখ রেখে কোমল স্বরে বলল, ইয়ানুর। প্রত্যাশা অল্প কদিনেই নীরব মাহবুবের অভ্যাসে পরিণত হয়েছে। সে না থাকলে তার ঘুমই হবে না। তাকে ছাড়া রাত কাটানোর কথা নীরব ভাবতেই পারে না। ম্যাডাম শুনলেন তো, এবার কি করবেন ভেবে দেখুন। আশা করি অধমের উপর সহৃদয় হবেন গু। প্রত্যাশা রসকসহীন কাঠখোট্টা স্বরে প্রত্যুত্তর দেয়, দেখুন, অভ্যাসের অজুহাত দিয়ে আটকে রাখতে পারবেন না। আমার বাড়ি যেতেই হবে। অনেক দিন এসেছি। আব্বু আম্মুর জন্য মন কেমন করছে। আমি বাড়ি যাব মানে যাবই। আর অনেক দিন থাকব। হুগ। প্রত্যাশার কোমর থেকে হাতটা এক ঝটকায় সরিয়ে নেয় নীরব। মুখটা গম্ভীর করে আঙুল নাড়িয়ে বলল, যাও, এক্ষুনি রেডি হয়ে নাও। তোমাকে এখনই দিয়ে আসব। তোমার তো এখানে ভালো লাগে না। দিনে 10 বার করে বাড়ি যাওয়ার জন্য ঘ্যান করো। আজ রেখে আসব। মন চাইলে আসবে, না চাইলে নাই। ইম করে কোমরে বেল্ট পরতে নেয় নীরব। কয়েক মুহূর্ত পরপরই নীরবের মুখাবয়ব আর কথা শুনে প্রত্যাশার এবারে খারাপ লাগল। মনে হল ওভাবে বলা উচিত হয়নি। ভালো করে বললেই তো হতো। প্রত্যাশা অপরাধীর মতো মুখটা কাচুমাচু করে বলল, নীরব, সরি। আমি ওভাবে বলতে চাইনি। আপনি রেগে থাকবেন না, প্লিজ গু। নীরব ভেতরে ভেতরে হাসল, তবে উপরে কপট রাগটা ধরে রাখল। নীরব ওর দিকে তাকাচ্ছে না, মুখটা গম্ভীর করে আছে এই দেখে প্রত্যাশার মুখটা ফ্যাকাশে হয়ে এল। নীরবের সামনে দাঁড়িয়ে ফের বলে, নীরব, সরি বলছি তো। কথা বলুন। তুমি রেডি হও। বলেই নীরব উল্টো দিক ঘুরে দাঁড়াল। প্রত্যাশাকে এড়িয়ে সে রেডি হতে ব্যস্ত হয়। প্রত্যাশার সামনে দাঁড়িয়ে কানে 2 হাত দিয়ে বলল, এই যে দেখুন, কান ধরে সরি বলছি গু। নীরবের এবার প্রচণ্ড হাসি পেল। নীরব হাসি লুকাতে মুখ ঘুরিয়ে নেয়া। প্রত্যাশা ভাবল নীরব রাগ করে তাকাচ্ছে না। প্রত্যাশা বলল, যান, আর কখনো বাড়ি যাওয়ার কথা বলবো না। আপনার কথাম তো মাসে একবারই যাব। তবুও নীরব মজা নিতে মেকি রাগ উপরে ধরে আছে। মুখের হাসি লুকাতে নীরব টেবিল থেকে পানির গ্লাস হাতে নিতে উল্টো দিক ঘুরতে ঘুরতে বলল, সরিটরি বাদ দিয়ে ব্যাগ গুছিয়ে নাও। নীরব গ্লাসে ঠোঁট ডুবিয়ে মিটমিট করে হাসছে। প্রত্যাশা অসহায় মুখ করে বলে, আপনি রাগ করে বাড়ি নিয়ে গেলে আম্মু আমাকেই দোষারোপ করবে। সবাই আমাকেই বকবে। বলছি তো ওভাবে বলা উচিত হয়নি। তবুও কেন? বলতে বলতে প্রত্যাশা ঘুরে ঠিক সামনে দাঁড়াতেই দেখে নীরবের চোখে মুখে মিটমিটে হাসি। তার মানে উনি মজা নিচ্ছে। প্রত্যাশা এবারে কোমরে 2 হাত রেখে চোখ রাঙাল। নীরব, আপনি রাগ করার নাটক করছেন? নাটক করছেন আপনি? বাহ। গ্লাস নামিয়ে প্রত্যাশার সামনে দাঁড়িয়ে 1 হাত কোমরে রেখে বল নীরব, কিসের নাটক? আমি সিরিয়াসলি বলছি গু। আমিও এবার সিরিয়াসলি ব্যাগ গোছাই। প্রত্যাশা রাগ দেখিয়ে পা বাড়ায়। তক্ষুনি নীরব ওর হাত টেনে ধরে।
একটানে বুকের উপর নিয়ে এক হাতে পিঠ প্যাঁচিয়ে ধরে। সরি, এমনি মজা করেছি। তবে সারাক্ষণ বাড়ি যাব করে বিরক্ত করে ফেলো উ। প্রত্যাশা রাগ নিয়ে বলল। ছাড়ুন উ। মাথাটা নুইয়ে প্রত্যাশার মুখটা দুই হাতে আজলা করে ধরে নীরব। চট করে ঠোঁটে চুমু খেয়ে বলল। আগামীকাল শুক্রবার। অফডে আছে, সকালে রেডি হয়ে থাকবে, নিয়ে যাব। 2 দিন থাকবে, এর বেশি না কিন্তু? প্রত্যাশা প্রশ্ন করে উঠল। আপনার মাকে বলতে হবে না। না মানে ওনার থেকে পারমিশন নিতে হবে না গি। তোমাকে বলতে হবে না। আমি মাকে বলে রাখব উ। প্রত্যাশার মুখে হাসি ফুটল। খুশিতে নীরবের গালে চুমু খেয়ে বলে উঠল। থ্যাংক ইউ গ। নীরব চোখের কালোমণি ঘুরিয়ে চোখ বটবট করে প্রত্যাশার দিকে তাকাল। প্রত্যাশা লজ্জা পেল। নীরব চোখে মুখে দুষ্টু হাসি ফুটিয়ে এক আঙুল নিজের ঠোঁটের উপর রেখে ইশারা করল। প্রত্যাশা লজ্জায় আড়ষ্ট হয়ে বলল। যাহ, পারব না গি। সকালের নাস্তায় রুটি, ডিম ভাজি, সবজি, খিচুড়ি, বেগুনের চাক ভাজি আর ইলিশ মাছ ভাজি আছে। রুটি সবাই খায় না, সেই জন্য সাথে ভাত বা খিচুড়ি থাকে। নীরবের প্লেটে নিহারিকা রুটি, ডিম ভাজি আর সবজি তুলে দিলেন। প্রত্যাশা ঝিমুচ্ছে। নিহারিকা জিজ্ঞেস করলেন। প্রত্যাশা কি নিবে, রুটি না খিচুড়ি? রুটি প্রত্যাশার অতটা পছন্দ নয়। পরোটা হলে একটা খাওয়া যেত। ও বলল। খিচুড়ি ও। আচ্ছা, যেটা ভালো লাগে নাও উ। নিবান আবির খেয়ে মাত্র উঠে যায়। নীলাশা রুমে। প্রীতি কফি খেয়ে বেরিয়ে গেছে। অফিস থেকে সে খেয়ে নিবে। এত মশলাদার, তেলযুক্ত খাবার তার মুখে কম রুচে। প্রত্যাশা খিচুড়ির সাথে চাক ভাজি আর ইলিশ মাছ ভাজি তুলে নিল। ইলিশ মাছ তার আবার খুব প্রিয়। এক লোকমা ভাত মাছের সাথে গালে দিল। তবে কেমন যেন স্বাদ লাগছে না। মাছের গন্ধে গা গুলিয়ে আসছে। কয়েক লোকমা খেতেই হঠাৎ ওয়াক ওয়াক করে উঠল। এক হাতে মুখ চেপে দ্রুত উঠে বেসিনের সামনে যায়। গলগল করে বমি করতে থাকে। নিহারিকা কপালে চিন্তার ছাপ ফেলে শুধালেন। প্রত্যাশা, হঠাৎ কি হলো, এত বমি করছ যে? শরীর খারাপ লাগছে? জ্বরটর আসেনি তো উ? ট্যাপের নব ঘুরিয়ে পানি হাতে নিয়ে কুলি করে মাথা নাড়িয়ে না বোঝায় প্রত্যাশা। নিহারিকা তবুও কাছে এসে কপালে হাত দিয়ে চেক করলেন। নীরবের খাওয়া থেমে গিয়েছে। এদিকে চেয়ে বলল। কি না কি খেয়েছে, আবার বদহজম হয়েছে বোধ উ। প্রত্যাশার অস্থির লাগছে। ছোট করে শ্বাস টেনে নিয়ে বলল। কই, তেমন কিছুই তো খাইনি গি। নীরব বলে। বিয়ের মধ্যেও তো এমন হয়েছিল। আচ্ছা, বমির ঔষধ আছে রুমে। একটা ফাস্ট খেয়ে নাও। বেশি সমস্যা হলে চলো ডক্টরের কাছে নিয়ে যাই গু। ওড়নার আঁচল দিয়ে ভেজা মুখটা মুছে নিয়ে বল প্রত্যাশা। উহু, লাগবে না। এমনিই ঠিক হয়ে যাবে গু। শর্মিলা হঠাৎ বলে উঠলেন। নীরব, তুই বরং প্রত্যাশাকে ডক্টরের কাছেই নিয়ে যা। একবার চেক আপ করিয়ে আন। যদি কোনো সুকবর টুকবর থাকে গু। নীরব বেশম খেল। নিজেকে সামলে দ্যুট গলায় বলল। বললামই তো, বিয়ের অনুষ্ঠানের মধ্যেও ওর এরকম হয়েছিল। বদহজম হয়েছে। অমন কিছু না ছোটমা গু। প্রত্যাশার নার্ভাস লাগছে। সে তো এক ভুল করে বসে আছে। নীরব তো আর জানে না। তবে এমনিও এরকম হতে পারে বলে প্রত্যাশা মাথা ঝেড়ে ফেলে। নিহারিকা বললেন। অন্য প্লেটে খাবার দিচ্ছি, ওটা রাখো। খেয়ে ওষুধ খেয়ে নাও উ। প্রত্যাশা বলল। মা, এখন খেতে ইচ্ছে করছে না। পরে খেয়ে নিব গু। কেবল বমি করল বলে কেউই আর প্রত্যাশাকে জোর করে না। প্রত্যাশা রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয়া। নীরব হালকা নাস্তা করে রুমে যায়। জিজ্ঞেস করল। শরীর বেশি খারাপ লাগছে? প্রত্যাশা দুপাশে মাথা নেড়ে বলল। না, ঠিক আছি ইউ। আমি যাচ্ছি, শরীর খারাপ লাগলে সাথে সাথে ফোন করে জানাবে। শুয়ে বিশ্রাম নাও, কোনো কিছু করার দরকার নেই। আমি ফোন দিব ঘু। প্রত্যাশা আলতো হেসে বলল। চিন্তা করবেন না। ঠিক আছে ইউ। টেক কেয়ার। বাই ইউ। দুপুরে আগুন ধরিয়ে দেয়া গরম পড়ছে। রোদের তাপে সবকিছু খা খা করছে। প্রত্যাশা কিচেনে সাহায্য করছিল। নিহারিকা অবশ্য একবার বলেছিলেন ওকে রুমে যেতে। প্রত্যাশা সমস্যা নেই বলে রান্না করতে থাকে। প্যানে আলু ভাজছিল, কপাল বেয়ে দরদরিয়ে ঘাম ঝরছিল। শরীরটা ক্লান্ত লাগছিল, হঠাৎ কোনো কিছু ঠাহর করার আগেই মাথা ঘুরে পড়ে যায়।
চোখে মুখে পানির ছিটা দিয়ে জ্ঞান ফেরে। বিছানায় শুয়ে আছে প্রত্যাশা। নিহারিকা চিন্তিত বদনে চেয়ে কণ্ঠে উদ্বেগ প্রকাশ করে বললেন, হঠাৎ কি হল? ভালো লাগে না আর? বাড়িতে একটার পর একটা সমস্যা লেগেই আছে কি? শর্মিলা বললেন, আরে ভাবি, ভালো কিছুও তো হতে পারে। শুধু শুধু চিন্তা করছো গু। দীর্ঘশ্বাস ফেলে নিহারিকা বললেন, আর ভালো রে ছোট। ভালো কিছু ভাবতেও আজকাল ভয় হয়। যা সব হচ্ছে আমার ছেলেদের সাথে গু। শর্মিলা বললেন, চিন্তা করো না। দাঁড়াও, আমি নীরবকে ফোন করছি। ওকে আসতে বলি, একবার প্রত্যাশাকে ডাক্তার দেখিয়ে আনুক। আমার তো মন বলছে গি। প্রত্যাশা কথা কেড়ে নিয়ে ইতস্তত করে বলল, ছোট মা, থাক না। ওনাকে ফোন করার দরকার নেই। উনি ডিউটিতে আছেন, ব্যস্ত আছেন। শুধু শুধু ফোন দিয়ে গি। এমা শুধু শুধু কেন? আর এ বাড়ির ছেলেরা বউ পাগল। বউ অসুস্থ শুনলে সব কাজ ফেলে ছুটে আসবে গু। প্রত্যাশা আবারও বলল, থাক ছোট মা ই। নিহারিকা বললেন, ছোট, তুই নীরবকে কল দে। এসে মেয়েটাকে ডাক্তার দেখিয়ে আনুক। এমনিতেই আমার ভাগ্যের সমস্যার শেষ নেই। আমার ছেলেদের কপালটাই পোড়াগু। নীরবকে জানানোর আধা ঘণ্টার মাঝেই চলে আসে। এসেই প্রত্যাশাকে 5 মিনিট সময় দেয়া রেডি হতে। প্রত্যাশা উপায়ান্তর না পেয়ে রেডি হয়। নীরব আগে, প্রত্যাশা পিছে। নীরবের আঙুলের ডগায় বাইকের চাবি। ঘুরাতে ঘুরাতে ভাবছে, দুশ্চিন্তা হচ্ছে। পিছন থেকে শর্মিলা বলে উঠলেন, নীরব, কি হয় ফোন করে সাথে সাথে জানাস কিন্তু গু। আচ্ছা গি। শর্মিলা এবারে একগাল হেসে বললেন, আল্লাহর কাছে দোয়া করি মিষ্টি হাতে যেন ফিরিস গু। নীরব বিরক্ত হল। এত তাড়াতাড়ি এমন কিছু হবে কি করে? তারপর প্রত্যাশাকে পিল দেয়া হয়েছে। নীরব তাই নিশ্চিন্তে আছে, অমন কিছু নয়। বাইক ছুটছে ব্যস্ত শহর দিয়ে। নীরব দৃষ্টি সামনে রেখেই আচমকা প্রত্যাশাকে জিজ্ঞাসা করল, লাস্ট মেন্স পিরিয়ড কবে ছিল? গত মাসের 5 তারিখ। আজকে 4 তারিখ। তার মানে 1 মাস হয়নি গি। হুগ। তাহলে টেনশনের কিছু নেই। বিয়ের ডেট 20 তারিখ। আর এত তাড়াতাড়ি ফিজিক্যালি সিমটম প্রকাশ পায় না। অবশ্য কারো কারো ক্ষেত্রে একটু আগেই সিমটম প্রকাশ পায়, তবুও মিনিমাম 1 সপ্তাহ তো পার হওয়া লাগে গি। ডক্টরের কাছে গেলেই এ টেস্ট সে টেস্ট এখন কমন বিষয়। কয়েকটা টেস্ট দেয়া হয়, সাথে আলট্রাও করা হয়। রিপোর্টগুলো আসতেই প্রত্যাশাকে ফের ডাকা হয়। নীরব প্রত্যাশা পাশাপাশি বসে। নীরব মনে মনে প্রে করছে সব যেন ওকে থাকে। মাঝ বয়সী ডক্টর তাহমিনা আল্ট্রাসাউন্ড রিপোর্ট হাতে নিয়ে দেখেই অমায়িক গলায় বললেন, মিস্টার নীরব, কনগ্রাচুলেশন। আপনি বাবা হতে যাচ্ছেন উ। নীরব থমকে গেল। আপনি বাবা হতে চাচ্ছেন? কথাটা কানে ঝিনি পোকার মতো ঝিনঝিন শব্দ তুলে বাজতে লাগল। স্তম্ভিত হয়ে বিমূর্ত চাহনিতে আকাশসম বিস্ময় নিয়ে প্রত্যাশার দিকে তাকায়। প্রত্যাশা মাথা নত করে হাতের তালু ঘষছে সমানে। ডাক্তার প্রত্যাশাকে জিজ্ঞেস করলেন, তোমার পিরিয়ড সাধারণত কতদিন পরপর হতো? মনে হচ্ছে সাইকেল 3-0 দিনের নয় গে। প্রত্যাশা আস্তে করে বলল, প্রায় 2-5 দিনের মতো হতো, কখনো কখনো তারও আগে গু। যাদের সাইকেল একটু ছোট হয়, যেমন 2-5 দিন বা তার কম, তাদের ক্ষেত্রে ওভুলেশন একটু আগে হয়। তবে এটা নরমাল ব্যাপার উ। বিপি চেক করে বললেন, প্রেশার লো, শরীর উইক। এই জন্য মাথা ঘুরে পড়েছ। আমি কয়েকটা মেডিসিন লিখে দিচ্ছি, আর একটু নিয়ম মেনে চলবে। বিশ্রামে থাকবে, পুষ্টিকর খাবার খাবে। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ গু। নীরবের বিস্ময়ের ঘোর কাটছেই না। ও থম মেরে আছে। নীরব একটাও কথা বলেনি প্রত্যাশার সাথে। প্রত্যাশা ভয়ে ভয়ে আছে। না জানি কখন বকাঝকা শুরু করে দেয়। বাসায় ফিরতে ফিরতে গোধূলি হয়ে যায়। নীলাশা ড্রয়িং রুমে বসে। প্রীতিও মাত্র ফিরেছে। প্রত্যাশা মাথা নত করে ধীরে ধীরে যাচ্ছে। নীরব গটগট পা ফেলে রুমে যেতে থাকে। নিহারিকা জিজ্ঞেস করলেন, ফোন দিলাম ধরলি না যে? ডাক্তার কি বলল? নীরব থেমে গেল। নিহারিকা ফের বললেন, কি হলো, কি হয়েছে? চুপ করে আছিস যে? কোনো সমস্যা? নীরব গম্ভীর স্বরে বলল, প্রত্যাশা কনসিভ করেছে গি। আর বাড়তি একটাও টু শব্দটি না করে নীরব পা বাড়ায়। শর্মিলা বলে উঠলেন,
নীরব খালি হাতে ফিরলি যে মিষ্টি কই? এত বড় সুখবর মিষ্টি ছাড়া দেয়? তোকে তো যাওয়ার সময় বলে দিলাম গে। নীরব রুমে গিয়ে হাতের ফাইল বিছানায় শব্দ করে রাখল। ছোটমার কথাগুলো কানে আসে তার। নীলাশার মুখে অন্ধকার নামল। না চাইতেও কোথাও একটা চিনচিনে ব্যথা অনুভব হতে থাকে। শর্মিলা প্রত্যাশার কাঁধ আগলে ধরে হাসি মুখে বললেন, আলহামদুলিল্লাহ। কি যে আনন্দ লাগছে না। নিহারিকার চোখে মুখে আনন্দের ছাপ না পড়লেও ভেতরে ভেতরে খুশিই হলেন। ভাবলেন, এখন তো মানুষের নানান সমস্যা। তাড়াতাড়ি হয়েছে একদিক দিয়ে ভালোই হয়েছে। এমনিতেই বড় ছেলেটার কি থেকে কি হয়ে গেল। ভাবলে এখনো ফাঁপড় ঠেকে। প্রত্যাশা ছোট, বুদ্ধিশুদ্ধি কম, এই একটু দুশ্চিন্তা। তাতে কি হয়েছে? বাড়িতে সবাই আছে। বাচ্চা মানুষ করার সমস্যা হবে না। নিহারিকা বললেন, ডাক্তার আর কি বলেছেন? এমনি কোনো সমস্যা নেই তো? প্রত্যাশা কলের পুতুলের মতন মাথা নেড়ে বলল, না হু। নীলাশার চোখ ভিজে আসছিল। এখানে আর থাকতে না পেরে সন্তর্পণে উঠে রুমে চলে যায়। প্রীতি থম মেরে তাজ্জব বনে আছে। নিহারিকা বললেন, রুমে যাও, বিশ্রাম নাও। রুমে গিয়ে বেডে পা ঝুলিয়ে বসে প্রত্যাশা। নীরব ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরো। প্রত্যাশা শুকনো ধোপ গিলে আর চোখে নীরবের দিকে তাকাল। নীরব কিছুই না বলে সোজা ব্যালকনিতে যায়। কিছুক্ষণ পরেই পরিফল দিয়ে যায়। নিহারিকা পাঠিয়েছেন। আরও মিনিট 10 পরে নীরব রুমে ঢুকল। বেডের সামনে প্রত্যাশার মুখোমুখি দাঁড়াল। প্রত্যাশার নার্ভাসনেস সুঙ্গে উঠল। আল্ট্রাসাউন্ড রিপোর্টটা বের করে হাতে ধরল। প্রেগন্যান্সি পজিটিভ, এটা দেখেই তপ্ত নিঃশ্বাস ফেলল নীরব। দাঁত কটমট করে বলল, এটা কি করে হলো? ভেতরে ভেতরে ভয় পেলেও উপরে শক্ত খোলসে নিজেকে আবিত করে প্রত্যাশা। নিজেকে সামলে চিরাচরিত স্বভাবটা ফুটিয়ে বলল, ইয়া আল্লাহ, ইয়া মাবুদ। আপনার স্মরণশক্তি সব লোপ পেয়েছে নাকি? ভুলে গিয়েছেন সব? নীরবের বেশম খাওয়ার উপক্রম হল। হালকা কেশে জিজ্ঞেস করল, উল্টাপাল্টা বাড়তি কথা না বলে যা প্রশ্ন করছি সরাসরি উত্তর দাও। আমি তোমাকে প্যাকেট দিয়েছিলাম, তুমি ঠিকমতো খাওনি? প্রত্যাশা মুখটা লটকে ফেল। বলল, উহু, মেডিসিনে আমার অ্যালার্জি। সর্দি জ্বরের ওষুধ আম্মু জোর করে দিত, সেটাই চোখমুখ বুজে কোনো রকমে গিলতাম ঘে। একটু থেমে অ্যাক্টিং করে অনর্গল বলতে লাগল প্রত্যাশা, আচ্ছা, শুনেছি টিভি সিনেমায় দেখিও মানুষ বাবা হওয়ার খবরে খুশি হয়। খুশিতে বুকে কোলে তুলে নিয়ে ঘুরায়। আর আপনি কি করছেন? মুখটা তো বাংলা 5 বানিয়ে রেখেছেনই, আবার একের পর এক জেরা করছেন। নীরবের গলার স্বর এবারে একটু মিয়ে এল, তবে চিন্তার সুরেই বলে, প্রত্যাশা, তুমি বুঝতে পারছ না, তুমি এখনো বেশ ছোট, তার উপর অবুঝ। তোমার পড়াশোনাও এখনো অনেক বাকি। তুমি নিজেকেই সামলাতে পারো না, বাচ্চা কিভাবে সামলাবে? ফলের প্লেট থেকে এক টুকরো আপেল নিয়ে বাইট দিল প্রত্যাশা। গমগ্মে স্বরে বলল, আমি ছোট, এটা এখন ভেবে কপাল না চাপটে। আপনার আরও আগে ভাবা উচিত ছিল। আমি ছোট, এটা সঠিক সময়ে যদি ভাবতেন, তাহলে এখন এসে হা হুতাশ করতে হতো না। আশাকরি বুঝতে পেরেছেন। ডোন্ট কেয়ার নিতে মুখে থাকা আপেল চিবুতে লাগল প্রত্যাশা। এর সাথে বেশি কথা বললে নিজের মানসম্মান সব যাবে। এই ভেবে নীরব থম মেরে শুধু চেয়ে রইল। জানালার সামনে দাঁড়িয়ে নীলাশা। রুমের দরজা হালকা চাপানো। প্রীতি 2 আঙুল দিয়ে টোকা দিল। নীলাশা চোখের অশ্রু মুছে ঘাট ঘুরিয়ে তাকাল। অবাক হয়ে বলল, তুমি? আসব? আসো। প্রীতি সোজা নীলাশার সামনে দাঁড়াল। এক আঙুলে কপাল চুলকিয়ে বলতে থাকে, প্রত্যাশা তোমার আপন বোন নাই, রাইট? নীলাশা চমকে তাকায়। চোখে ওর প্রশ্নের ঝলক। নীলাশার চোখের প্রশ্ন পড়ে নে প্রীতি নিঃশব্দে হেসে বলল, আমি কিভাবে জানলাম সেটা বড় কথা নয়। কথাটা যে সত্যি সেটা আমিও জানি, তুমিও জানো গো। নীলাশা এখনো নিশ্চুপ। প্রীতি ধীরে ধীরে বলতে লাগল, এই বাড়িতে আমার অবস্থান তো জানোই। তোমার অবস্থানও যে কোথায় গিয়ে দাঁড়াবে সে আইডিয়া আছে? এখন প্রথম প্রথম তোমার প্রতি সবাই সহানুভূতি দেখাচ্ছে, তবুও কিছু কিছু মানুষের কথা নিশ্চয় কানে ঢুকেছে। প্রত্যাশা প্রেগন্যান্ট। এ বাড়ির বংশের বাতি সে দিবে, তুমি তো আর কখনো দিতে পারবে না।
সবাই তো প্রত্যাশাকে মাথায় তুলে রাখবে গু। থেমে নীলাশার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল প্রীতি। কথাগুলো ঠিক জায়গা মতো লাগতে শুরু করছে। প্রীতি মনে মনে ভাবে নীরবের বুয়ের প্রতি যে প্রেম। তারপর এখন আবার বু প্রেগন্যান্ট। নীরব যে বুয়ের পাশে দাঁড়াবে নো ডাউট। তাই নতুন করে নীরবের রোশানলে পড়তে চাইছি না। এখন একমাত্র অস্ত্র নীলাশা। যা করার ওই করবে। শুধু দেখে যাব। নীরব থম ধরে থেকে চলে যেতে নেয়া। ঠিক তক্ষুনি প্রত্যাশা পিছন থেকে জড়িয়ে ধরে। পিঠের সাথে মাথাটা ঠেকিয়ে কোমল স্বরে বলল, আপনি খুশি হননি? খুব কি বেশিই রেগে আছেন? নীরব উত্তর দেয় না। কিছুপল উত্তরের অপেক্ষায় থেকে প্রত্যাশা নীরবের সামনে দাঁড়াল। নীরব এখনও নির্লিপ্ত। প্রত্যাশা আস্তে করে নীরবের পায়ের পাতার উপর পা দুটো রাখ। দুই হাতে গলা জড়িয়ে বলল, এবারে সত্যিটা বলছি। ওষুধে আমার অ্যালার্জি আছে। তবে ইচ্ছে করে খাইনি এমন না। ওষুধটা খাব তখন কোনো এক আত্মীয় রুমে চলে আসে। হাতের প্যাকেট ফট করে বিছানার তলায় রেখে দিই। তারপর কথা বলে ওনারা বের হওয়ার পর আমার আর খেয়ালই থাকে না আগে। চলবে। মধ্যরাতের চাঁদ। লেখনীতে মুস্তা রিন মুশাররাত। পর্ব ৪৫। প্রত্যাশা, তোমার মধ্যে এখনও যথেষ্ট ম্যাচিউরিটি আসেনি। শুধু বাচ্চা জন্ম দিলেই হয় না। তাকে বড় করা, মানুষ করা সবচেয়ে বড় দায়িত্ব। আমি মনে করি না তুমি এখন বাচ্চা সামলাতে পারবে। আরেকটা কথা আছে, আমাকে একজন সুশিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দেব। কথাটা সত্যি। তোমার মধ্যে জানাশোনার অভাব আছে। তোমাকে পড়াশোনা করে জ্ঞানের বিকাশ ঘটাতে হবে। একদিকে তোমার বয়স কম, অন্যদিকে পড়াশোনাও বাকি। তোমার জন্য এখন বাচ্চা নেয়া উপযুক্ত সময় নয়। প্রত্যাশা গু। প্রত্যাশা ফ্যালফ্যাল করে তাকিয়ে। নীরব একনাগাড়ে বলে যাচ্ছে, বাচ্চা দুজনের ভালোবাসায় যেমনি আসে ঠিক তেমনি দুজনের ইচ্ছেতেও আসা জরুরি। সার্বিক দিক ভেবে আমি মনে করি গি। প্রত্যাশার বুকের ভেতর ঝড় উঠেছে। নীরব এভাবে বলবে কসমিনকালেও ভাবেনি সে। কাপা ঠোঁটে ধীরে ধীরে জিজ্ঞেস করল, কি? নীরব সোজাসাপটা বলল, বাচ্চাটা অ্যাবর্শন করাই বেটার। প্রত্যাশার বুকের ভেতরটা ধক করে উঠল। চোখ ভিজে এল মুহূর্তেই। অবিশ্বাসের দৃষ্টিতে চেয়ে বলল, নীর বউ। এক হাতে মুখ চেপে ধরে প্রত্যাশা কোনোরকমে ভেজা গলায় বলে, নীরব, এটা আমাদের প্রথম বাচ্চা। অ্যাবর্শন মানে তো খুব কিন করা। নীরব, আপনি নিজের বাচ্চাকে খুন করার কথা বলছেন। আপনি এতটা কঠিন আমি ভাবতে পারিনি গি। আমরা আবার বাচ্চা নেব। তবে দুজনের সিদ্ধান্তে সঠিক সময়ে। আগে তোমার পড়াশোনা শেষ হোক। তোমার মধ্যে সিরিয়াসনেস আসুক। প্রত্যাশা সবেগে দুপাশে মাথা নাড়ল। চোখ ভরা অশ্রু নিয়ে বলল, আমি পারব না। এটা পাগহিপ। আমি কিছুতেই এই পাগহিপ করতে পারব না ঘে। নীরব করা গলায় বলল, প্রত্যাশা, আমি চাই না এখন বাচ্চাটা আসুক। আমার সাথে সংসার করতে চাইলে আমি যা বলছি তাই করবে। বাড়তি কথা না বলে এখনই ডাক্তারের কাছে চলো। লেটস গো। ঘুমের মধ্যে অস্থিরভাবে নড়তে লাগল প্রত্যাশা। হঠাৎ ধরফ দিয়ে উঠে বসে চোখ মেলে নিজেকে বিছানায় আবিষ্কার করে। বুকের ভেতর দ্রিমদ্রিম শব্দ হচ্ছে। হাঁপাতে লাগল মেয়েটা। এতক্ষণে ঠাহর করে এটা স্বপ্ন ছিল। একটু শুয়েছিল আর চোখটা লেগে আসতেই দুঃস্বপ্নটা দেখে। ফোনের সময় দেখে রাত ৯:৪০ বাজে। নীরব রুমে নেই। সন্ধ্যায় বেরিয়েছে, এখনও ফেরেনি বোধহয়। নীরবের মুখে এক ফোঁটা হাসিও দেখা যায়নি, কেমন নির্লিপ্ত আছে। স্বপ্নটা আবার সত্যি হবে না তো? চোখে মুখে পানির ছিটা দিয়ে আলতো পায়ে রুম থেকে বেরোয় প্রত্যাশা। শাশুড়ির সাথে দেখা হতেই জিজ্ঞাসা করলেন, নীরব কোথায় গিয়েছে? রাত 10টা বাজতে চল, এখনও ফিরল না যে। কি জানি, বলে যায়নি তো। ফোন দিয়েছিলে? না। ফোন করে শোনো কখন ফিরবে। ওর ফিরতে দেরি হলে তুমি সবার সাথে খেয়ে নাও। তন্মধ্যে নীরব আসে 2 হাত ভর্তি মিষ্টির প্যাকেটে। শর্মিলা ডাইনিংয়ে খাবার সাজাচ্ছিল। দেখেই বললেন, ওমা নীরব, তুই তো দেখছি মিষ্টির দোকানটাই তুলে এনেছিস। পাগল ছেলে, এত মিষ্টি কেউ আনে কি? নীরব কিছু না বলে প্যাকেটগুলো রাখ। নিহারিকা বললেন, ছোট সবাইকে মিষ্টি দে। আর সকালে প্রতিবেশীদের বাড়িতে দেয়া যাবে গু। নীলাশা রুম থেকে বেরোতেই স্কুল দৃশ্য তার চোখে পড়ে।
বুক ফুডে তার দীর্ঘশ্বাস আর এক বুক না পাওয়ার আফসোস জমতে লাগল। মনে হচ্ছে কষ্টটা কগুণ বাড়ছে, এসব দৃশ্য তাকে বেশি পোড়াচ্ছে। রাতের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে প্রত্যাশা আয়নার সামনে দাঁড়িয়ে চুলে বিনুনি করছিল। নীরব ফ্রেশ হয়ে এসে বেডে বসতে বসতে হালকা গলায় শুধাল, ওষুধ খেয়েছ? হুগ। মনে করে ঠিকঠাক সময় মতো ঔষধ খেজ। তোমার তো আবার ভুলে যাবার রোগ আছে গি। নীরবের শেষোক্ত কথাটা যে তেড়া সুরে বলা তা প্রত্যাশা ধরতে পারল। আর পারল বিধা রাগ হল। হেয়ার ব্যান্ড চুলে প্যাঁচাতে প্যাঁচাতে রাগী গলায় বলল, আপনি যে একটুও খুশি হননি সেটা আপনার মুখ দেখে আর কথা শুনেই স্পষ্ট বোঝা যাচ্ছে। লোক দেখাতে আর ছোটমা বলেছিল বিধায় মিষ্টি আনলেন। নিজ থেকে খুশি মনে তো আর আনেননি গি। একটু থেমে আকস্মিক প্রত্যাশা বলে উঠল, নীরব, আপনি কি সত্যিই চান না এই বাচ্চা? সন্ধ্যায় আমি এত কিছু বললাম, কিছুই বললেন না। এড়িয়ে গেলেন। তারপর সেই যে গেলেন মাত্র ফিরলেন গ। বাইরে হঠাৎ দুজন ফ্রেন্ডের সাথে দেখা। অনেকদিন পর দেখা, কথাবার্তা বলতে বলতে একটু দেরি হয়ে গেল। আর বাচ্চা চাই না মানে কি বলতে চাইছ? প্রত্যাশা মিনমিনে স্বরে বলে, কেন জানি ভয় হচ্ছে। মনে হচ্ছে আপনি খুশি নন। যদি অ্যাবর্শন করতে চান? নীরব ধমক দিয়ে বলল, পাগল না হলে তুমি এমন ভাবনা আনতে পারো? অবশ্য তোমার মাথায় মাঝে মাঝে একটু আধটু গোলমাল হয়। সেটা আমি জানি গু। প্রত্যাশা রাগী চোখে তাকাতেই নীরব হেসে ফেল। হেসেই ঝটপট বলল, সরি। প্রত্যাশা গাল ফুলিয়ে এড়িয়ে যেতে চাইলে নীরব ওর কবজি ধরে টেনে সামনে দাঁড় করল। পরপর দুই হাতে কোমর জড়িয়ে একদম কাছে টেনে নিল। মাথাটা রাখল প্রত্যাশার বুকে। শক্ত করে জড়িয়ে ধীরে ধীরে গভীর কণ্ঠে বলল, শোনো প্রত্যাশা, একটা ছেলের কাছে বাবা হওয়ার সুখবরের চেয়ে বড় আনন্দ আর কিছু নেই। এই সুখটা হুট করে অপ্রত্যাশিতভাবে এলো বলে আমি অবাক হয়েছি। নিজেকে ধাতস্থ করতে আমার সময় লাগছে। তুমি জানো আজকের দিনটা আমার জীবনের অবিস্মরণীয় দিন হয়ে থাকবে। আমি কতটা হ্যাপি ভাষায় প্রকাশ করা যাবে না গি। উষ্ণ একটা হাত প্রত্যাশার মসৃণ নরম তুলতুলে পেট ছুঁয়ে গেল। প্রত্যাশা চোখ বুজে ফেল। নীরব আলতো করে হাতটা বুলিয়ে ফিসফিস করে বলল, আমার অংশ তোমার গর্ভে। ভাবলেই আমার বুক ভরে যাচ্ছে আনন্দে। মনে এক টুকরো শীতল প্রশান্তির স্রোত বইছে। নাম না জানা অনুভূতিতে আমি শিহরিত। আমার ফিলিংসটা আমি ঠিকঠাক ভাষায় প্রকাশ করে বোঝাতে পারছি না। পৃথিবীর সবচেয়ে হ্যাপি নিজেকে মনে হচ্ছে গি। প্রত্যাশার ঠোঁটে হাসি ফুটল। বুকের উপর জমা দুশ্চিন্তার পাথরটা নিমিষেই হাওয়ায় উড়ার মতো উড়ে গেল। প্রত্যাশার একটা হাত নীরবের চুলের ভাঁজে যায়। প্রত্যাশা হাফ ছেড়ে আলতো গলায় বলল, উফ, টেনশন হচ্ছিল। যাক, এবারে টেনশন ফ্রি হলাম গ। নীরব মাথাটা তুলে প্রত্যাশার মুখের দিকে চাইল। মুখে হাসি নিয়েই বলল, তবে আমার কিন্তু টেনশন বাড়ছে। আমার বাচ্চাটাকে ঠিকঠাক সামলাতে পারবে তো তুমি? আমি না পারি, আপনি তো আছেন গু। বিনিময় নীরব ঠোঁট ছাড়িয়ে হাসল। পরপর প্রত্যাশার সামনে হাঁটু গেড়ে বসে টুপ করে পেটের উপর চুমু খায় নীরব। মিষ্টি আদুরে কণ্ঠে বলল, হেই আমার ছোট্ট বেবি, মাই লিটল হার্টবিট, তাড়াতাড়ি এসো। পাপা এখন থেকেই তোমার আগমনের প্রহর গুনা শুরু করে দিয়েছে। তোমাকে ওয়েলকাম জানানোর জন্য পাপা পুরো হৃদয়টা প্রস্তুত করে রেখেছি। তুমি আসলেই আমাদের পৃথিবীটা সম্পূর্ণ হবে গ। প্রত্যাশা হেসে ফেল। নীরব ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল। শেষে একটা গভীর চুমু একে দুষ্টু আদুরে ভঙ্গিতে বলল, তুমি আমার অস্তিত্বের ধারাবাহিকতা। হেই লিটল হার্টবিট, শোনো, পাপার ভিতরে কিন্তু অজস্র এক্সাইটমেন্ট অলরেডি জমতে শুরু করেছে। তাড়াতাড়ি এসো। পাপা তোমাকে দুনিয়ার সব চুমু, সব ভালোবাসা দিতে প্রস্তুত গ। বিছানায় শুয়ে নীলাশা। দুচোখের পাতায় ঘুম নামছে না। হঠাৎ বলে উঠল, নিভান, আম্মু বাড়ি যাওয়ার কথা বলছিল। আমি বরং কিছুদিন বাড়ি গিয়ে থাকি। নীলাশার মনের অবস্থা নিভান বুঝতে পারছে। গত কয়েকদিনের তুলনায় আজ যেন আরও বেশি ভেঙে পড়া, ক্লান্ত, বিমর্ষ লাগছে নীলাশাকে। অবশ্য লাগাটা অস্বাভাবিকও নয়। এই কষ্ট নিভানও জানে, এই অনুভূতির সাথে তারও পরিচয় আছে। অফিসে বসে সহকর্মীদের বাচ্চা নিয়ে হাসাহাসি, খুনসুটি শুনতে শুনতে তার বুকের ভেতরটা হাহাকার করে উঠে। ওরা ফোনে বাচ্চাদের খবর নেয়, অফিস শেষে ছুটে বাড়ি ফেরে। এইসব তো নিভানেরও চাওয়া ছিল একসময়। কিন্তু নিয়তির নিষ্ঠুর হাতে সে স্বপ্ন ভেঙে গেছে।
প্রত্যাশাকে সামনে দেখলে নীলাশার কষ্ট আরও বাড়বে, ভেতর থেকে ভেঙে পড়ার সম্ভাবনা প্রবল। তাই নিভান মনে মনে বদলি হওয়ার সিদ্ধান্ত নেয়া। নিভান নিম্ন স্বরে বলল, অফিস থেকে যে কোনো সময় আমাকে বদলির নির্দেশ আসতে পারে। একবার নির্দেশ এলে বাসা দেখে তোমাকে নিয়ে যাব। কিন্তু প্লিজ, আর মন খারাপ করে থেকো না। তুমি যদি সবসময় এমন মুখ করে থাকো, বলো তো সেটা আমার ভালো লাগে নাকি? সত্যি বলো, ভালো লাগে? নিভানের বুকের উপর মাথাটা রেখে নীলাশা উদাস গলায় বলল, প্রত্যাশাটা কত লাকি। আর আমি? মনে মনে তাচ্ছিল্য হেসে অবচেতনেই বলে নীলাশা, সারা জীবন এর জন্য প্রত্যাশার থেকে পিছিয়ে গেলাম। হেরে গেলাম আমি। আমার মনে হয় প্রত্যাশাকে সবসময় হেয় করা, ওকে তুচ্ছতাচ্ছিল্য করার জন্যই প্রকৃতি থেকে গুস্তি পাচ্ছি গু। ৩-৪ দিন পর প্রত্যাশা ২ দিনের জায়গায় ৩ দিন আছে ও বাড়ি। নীরব সকালে ফোন দিয়ে বলে আজকে ব্যস্ত থাকবে। অফিস থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। তাই প্রত্যাশাকে আনতে যেতে পারবে না। শুনে তো প্রত্যাশা খুব খুশি হয়। যাকগে, সে আরও একটা দিন বেশি থাকতে পারবে। ন্যানো সেকেন্ডের মধ্যেই প্রত্যাশার সে খুশি উবে যায়। নীরবের পরবর্তী কথা থাকে, বাবা দুপুরে যাবে। বাবার সাথে চলে আসবে। লোকটা আচ্ছা খারাপ লোক। বাড়তি একদিনও তার সহ্য হচ্ছে না। প্রত্যাশা না না করে কাটকাট গলায় বলে, আপনি আসলে তবেই যাব। বাবাকে বলুন এমনি ঘুরে যেতে। আমি আজ থাকব। যেতে টেতে পারব না। নীরব ভনিতা ছাড়া সোজাসুজি বলে, চলে আসবে। প্রত্যাশা গাল ফুলিয়ে থাকে। আম্মু বুঝিয়ে বলে তারপর সে আসে। এসেই রুমটা অগোছালো পায়। সোফায় নীরবের টি-শার্ট, শার্ট প্যান্ট পরে আছে। বিছানার চাদর ঘুচানো। বেডশিট তুলে কাঁচা বেডশিট টানটান করে পারল, পিলো কাভার ভরল। শার্ট প্যান্ট গুছিয়ে পরপর বেডশিট ওয়াশিং মেশিনে দিয়ে আসে। ড্রেসিং টেবিলের সামনে পারফিউমগুলো গুছিয়ে সবকিছু ঠিকঠাক করে রাখল। অবশেষে ফ্রেশ হয়ে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে শো। আম্মু কয়েক রকমের আচার দিয়ে দিয়েছে। আচারের বয়ামটা পাশে রেখে খেতে খেতে ফোনটা হাতে নিয়ে নীরবের নম্বরে ভিডিও কল দেয়া। বুয়ের ভিডিও কল দেখেই হাতের ফাইল দূরে ঠেলে কল তুল নীরব। প্রত্যাশার হাতে আমের মোরব্বা একটু মুখে নিতেই ফোনের স্ক্রিনে নীরবের ছবি ভেসে উঠল। প্রত্যাশা মিষ্টি হেসে লম্বা করে সালাম দিল। আসসালামুজালাইকুম এসপি সাহেব। খুব ব্যস্ত আছেন? ওয়ালাইকুমুস সালাম মাই মিসেস। উহু, এতক্ষণ ব্যস্ত ছিলাম। এখন সব ব্যস্ততা একদিকে আর বউ আরেকদিকে। আমি আবার বউয়ের দিকেই গু। প্রত্যাশা হেসে ফেল। বলল, লাঞ্চ করেছেন? হুগ। তো বেবির পাপা ফিরছেন কখন? বেবির মাম্মা কি আমাকে মিস করছেন? না হু। নীরব কণ্ঠে আফসোস মিশিয়ে ফাজলামো করে বলল, ভেরি ব্যাড উ। প্রত্যাশা ঠোঁট প্রসারিত করে হাসল। নীর জিজ্ঞাসা করল, কখন এসেছ? ৩টার দিকে গু। বাসায় ফেরার সময় তোমার জন্য কি আনব? আইসক্রিম বাদে অন্য কিছু বলবে কিন্তু গু। প্রত্যাশা ঠোঁট উল্টে ফেল। লাগবে না কিছু গু। আচ্ছা যাও, বলতে হবে না। তোমার ফেভারিট রসমালাই হলে চলবে। আরও কিছুক্ষণ কথাবার্তা শেষে কল কাটে। সন্ধ্যার নাস্তা বানাচ্ছে নীলাশা। প্রত্যাশা কিচেনের দিকে আসতেই নিহারিকা দেখে বারণ করলেন। কিচেন থেকেই সেই কথা নীলাশার কানে গেল। এসব কিছু নীলাশার কাছে আদিক্ষেতা মনে হচ্ছে। প্রত্যাশা আপুকে সাহায্য করবে বলে আসল। প্রত্যাশা আসতেই নীলাশা বলল, মা বারণ করল, আবার আসতে গেলি কেন? যা রুমে গিয়ে শুয়ে থাক। তোরই তো কপালগু। প্রত্যাশা গায়ে না মেখে বলল, আপু দাও, আমি পেঁয়াজ কুচি করে দিই। তোমার ঝাঁজ লাগছে দেখছি উ। পেঁয়াজ কুচি করতে গিয়ে নীলাশার চোখ দিয়ে পানি বের হচ্ছে। হাতের উল্টোপাশ দিয়ে মুছে নিয়ে তাচ্ছিল্য হেসে বলল, তোকে কাজ করতে দিয়েছি দেখলে বাড়ির সবাই আমাকেই কথা শোনাবে গু। কথাটা বলতে বলতে নীলাশা শব্দ করে ওঠে। ছুরিতে আঙুল কে চিটে যায়। মুহূর্তেই রক্ত বেরোতে থাকে। প্রত্যাশা আর্তনাদ করে ওঠে, ইয়া আল্লাহ, হাত কে ছুটে নিলে তো। দাঁড়াও, আমি ফার্স্ট এইড বক্স আনছি গু। এই বলে দ্রুত রুমে যায় প্রত্যাশা। ফার্স্ট এইড বক্স হাতে হন্তদন্ত পায়ে কিচেনে ঢুকতে গিয়ে ফ্লোর ভেজা ছিল, স্লিপ খায়। অল্পের চেয়ে পড়তে পড়তে দেয়াল ধরে নিজেকে সামলে নেয়। নিহারিকাও মাত্রই এসেছেন। এই দেখে অসন্তুষ্ট চাহনিতে চেয়ে হইচই করে উঠলেন, ইয়া মাবুদ, এখনই তো যাচ্ছিলে পরে।
এই সময় এত দৌড়াদৌড়ি কেউ করে? তোমাকে নিয়ে আর এমনি এমনি তো টেনশন হয় না। কোনোদিন কি অঘটন ঘটিয়ে বসো আল্লাহ জানে কি। প্রত্যাশা বুকে হাত দিয়ে দম ফেলে বলল, কিছু হয়নি মা। ঠিক আছি আমি। নীলাশা আঙুল ধরে দাঁড়িয়ে অনেকটাই চিটেছে। নিহারিকা তাকে বলে উঠলেন, আর নীলাশা তোমাকে বলি কিভাবে কাজ করো? একটু কাজ করতে এসেই অকাম করে বসে থাকো, আরও ঝামেলার সৃষ্টি করোক। শাশুড়ির কথা শুনে সমস্ত রাগক্ষোভ গিয়ে প্রত্যাশার উপর বর্তায়। এখন মনে হচ্ছে প্রীতি ঠিকই বলেছে, সবার চোখের মনি প্রত্যাশাই হবে। বাচ্চা হয়নি, হবে তাই এই অবস্থা। বাচ্চা হলে তো মনে হয় তাকে কেউ দেখতেও পারবে না। প্রত্যাশা এক টুকরো তুলোতে অ্যান্টিসেপটিক লাগিয়ে নীলাশার আঙুল ধরতেই সে এক ঝটকায় হাত সরিয়ে নিল। রুক্ষ স্বরে বলল, সর, তুই নাটক করিস না। তোর নাটক আমার সহ্য হচ্ছে না। তোর এই ভালো মানুষী স্বভাব অন্যদের দেখাস, আমাকে নয় গে। প্রত্যাশা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। নিহারিকা বিরক্ত গলায় বলেন, নীলাশা, এটা কি ধরনের আচরণ? ছোট বোনের সাথে কেউ এভাবে কথা বলে? শুধু আজ নয়, এর আগেও আমি লক্ষ্য করেছি। আমার নজর এড়ায়নি। তুমি প্রত্যাশার সাথে শুধু শুধু কেমন রুট আচরণ করো। আমি আর ছোট যা, কখনো দেখছ এভাবে কথা বলতে? বাড়িতে সবার আচরণ কেমন সেটা দেখেও তো শিখতে পারো। তোমার জন্যই এখন একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। আল্লাহ বাঁচিয়েছেন, তারপরেও তুমি ছিহ। নিজের ছোট বোনের সাথে কেউ কখনো এরকম বিহেভ করে? নীলাশার ভেতরের রাগক্ষোভ, ক্রোধ, হিংসা সব যেন একসাথে দপ করে জেগে উঠল। শাশুড়ি আগে কখনো এভাবে বলেনি, আজ বললেন, তাও শুধুই প্রত্যাশার জন্যে। নিজেকে সামলাতে না পেরে নীলাশা চেঁচিয়ে উঠল, কিসের ছোট বোন? ওর জন্মই হয়েছে আমার থেকে সবকিছু কেড়ে নেয়ার জন্যে। আমার আব্বু-আম্মুর আদরে ও উডে এসে জুড়ে বসেছে। এখন আবার আমার শ্বশুরবাড়ির সবার কাছে আমাকে খারাপ বানাচ্ছে। নিজে প্রিয় হচ্ছে গু। চেঁচামেচি শুনে শর্মিলা প্রীতি এসে দরজায় দাঁড়ায়। নিহারিকা বললেন, মনে হচ্ছে মাথা গেছে তোমার। তোমার আব্বু আম্মুর আদরে ও উডে এসে ভাগ কেন বসাবে? কি বলছো না বলছো নিজেই জানো না। আশ্চর্য। প্রত্যাশা ছলছল চোখে চেয়ে। এত চেঁচামেচি মনে হচ্ছে তার জন্যই হচ্ছে। খারাপ লাগছে। প্রীতি মনে মনে ভাবছে, নীলাশা বলে দেয় না কেন? এই মেয়ে এখনো চুপ আছে কেন? আজব তো। নীলাশার গাল গড়িয়ে জল পড়ছে। প্রীতি ওর দিকে তাকিয়ে ইশারায় ইন্সপায়ার করতে থাকে। এখনো চুপ দেখে প্রীতি ভাবে, এবারে সে নিজেই বলে দিবে কি? প্রীতির তো আবার পিছুটান নেই। যার কিছুই নেই তার তো হারানোর ভয় নেই। এমনিও এ বাড়ির লোক তাকে তেমন পছন্দ করে না। যা ভাবার ভাবুক গে। প্রীতি মুখ খুলবে তার আগেই নীলাশা বলে উঠল, আমি ঠিকই বলছি। ও উডে এসেই জুড়ে বসেছে। প্রথমে আমার আব্বু আম্মুর কাছে আমার থেকেও ও প্রিয় হয়েছে। এখন আবার আমার শ্বশুরবাড়িতে সবার কাছে ও প্রিয় হচ্ছে। ও আমার জন্য অভিশাপ। নিহারিকা ধমকিয়ে উঠলেন, নীলাশা, এবারে থামো। নিজের আপন বোনকে কেউ এতটা হিংসা করতে পারে তোমাকে না দেখলে জানতাম না গি। নীলাশা ভেজা কণ্ঠস্বরে চেঁচিয়ে ওঠে, প্রত্যাশা আমার আপন বোন নয়। ওর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। ও অন্য কারো পাপের ফল। আমার আব্বু-আম্মু দয়া দেখিয়ে ওকে নিজের সন্তানের মতো করে বড় করেছে গি। প্রত্যাশা থমকে গেল। মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, পুরো পৃথিবী টলছে। আচমকা দুপা পিছিয়ে যায় প্রত্যাশা। এত বড় কথা কেউ কখনো মিথ্যে বানোয়াট বলে না। নিহারিকার মাথায় মেঘ বিনা বজ্রপাত হল যেন। চলবে।